দেখাইছো, আমার কেসের থেকে টাকা দেয়। এডিসন তার বলে নাই, বা আইনস্টাইন তো কবর থেকে উঠে এসে ওদের কাছে টাকা চাবে না, বা রিচার্ড ব্রানসন বলে নাই যে আমার কেন দেখাইলা। তার মানে মডেল ইউজ করলাম পৃথিবীর সেরা সেরা, কাউরে 1 টাকা পেমেন্ট দিলাম না, শুধু দেখাইলাম যে এই মানুষগুলো পৃথিবীতে বদলাই দিছে, পৃথিবীকে বদলাইতে বিশাল বিশাল ভূমিকা পালন করছে। কেন করতে পারছে? কারণ তারা সবাই ট্রেডিশনাল বাকিদের মতো চিন্তা না করে আলাদা করে চিন্তা করছে, থিঙ্ক ডিফারেন্ট করছে। আর অ্যাপেলও থিঙ্ক ডিফারেন্ট করে। কাজেই তুমি যদি এই সেরা সেরা মানুষ হইতে চাও, তুমি অ্যাপেল ফোন ইউজ করো, তুমি থিঙ্ক ডিফারেন্ট করো। ইন্টারেস্টিং, চিন্তা করে দেখেন। অথচ মডেলের পিছনে 1 টাকা বাজেট নেই। সো এই যে মিনিং এর, তার মানে মিনিংটাকে চেঞ্জ করে দিল। অ্যাপেল হয়ে গেল যে আচ্ছা আইনস্টাইনের মতো, অমুকের মতো, যার কারণে অ্যাপেল হয়ে গেল জিনিয়াসের সিনোনিমাস। তার মানে অ্যাপেল ফোন ইউজ করা মানে আমি ওই লেভেলের একটা মানুষ, আমি একটু প্রিমিয়াম, আমি একটু থিঙ্ক ডিফারেন্ট, আমি একটু আলাদা, আমি একটু ক্রিয়েটিভ, আমি একটু ডিফারেন্ট। এই যে যে ফিল্ডটা এইখান থেকে কিন্তু দেওয়া শুরু করলো, এই যে মিনিং আপনার মাথায় ঢুকে দিল। তারপরে ডায়মন্ড এঙ্গেজমেন্ট রিং, এটা যদি চিন্তা করে দেখেন, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এটা একটা মার্কেটিং ইনভেনশন বলতে পারেন। ডি বিয়ার্স নামে একটা ডায়মন্ড কোম্পানি, ওরা প্রথম এটা আনলো। ওদের ক্যাম্পেইনটা ছিল আর ডায়মন্ড ইজ ফর এভার। ডায়মন্ডকে ভালোবাসার সিনোনিমাস করা হয়েছে। ডায়মন্ড পৃথিবীতে সম্পূর্ণ অকেজো একটা পদার্থ, একটা আজাইরা জিনিস। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ডায়মন্ডের রিসেল ভ্যালু সবচেয়ে কম। আপনি যদি স্বর্ণ কিনে রাখেন, এটা দিন দিন দাম বাড়বে। আর ডায়মন্ড যেদিন কিনলেন, কিনে বিক্রি করতে গেলে দেখবেন 25% নাই। একদম অকেজো, এটা কোনো কাজে লাগে না। কিন্তু এইটা পৃথিবীতে মানুষ কোটি কোটি টাকা খরচ করে কেন কিনে? বিকজ অফ আ ডায়মন্ড ইজ আ ফরএভার লাভ। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে অথবা আপনার ফিয়ন্সেকে অথবা আপনি যাকে বিয়ে করতেছেন তাকে ডায়মন্ড রিং না দিলে, পৃথিবীতে একটা রিসার্চে দেখা গেছে তাদের এই ক্যাম্পেইনটা চলার কারণে এঙ্গেজমেন্ট রিং যতগুলো আছে পৃথিবীতে, সারা পৃথিবীর কথা বলতেছি, এর মধ্যে 80% এঙ্গেজমেন্ট রিং হচ্ছে ডায়মন্ড রিং। ক্যান ইমাজিন যে কি লেভেলে মার্কেটিং নেওয়া সম্ভব? তার মানে ডায়মন্ড একটা অকেজ, একটা কাচের টুকরা ভাই, সোজা কথায় অকেজো কাচের টুকরা, সিম্পল। এই জিনিসটাকে মার্কেটিং করে এমন একটা, দেখেন ডায়মন্ড কথাটা ভাবলে একটা ভালোবাসার ফিল মাথায় কাজ করে। ডায়মন্ড মানে আমি আমার ওয়াইফে একটা ডায়মন্ডের আংটি গিফট করছি, ডায়মন্ডের একটা অর্নামেন্টস, মানে কারণ তারা বুঝাইছে যে তুমি স্বর্ণ কিনলে স্বর্ণ বিক্রি করে ফেলবা, স্বর্ণ দাম বাড়বে। ডায়মন্ডটা মানুষ সারা জীবন রেখে দেয়। ইভেন আমিও কিন্তু যখন কোনো একটা অনুষ্ঠানে যাই, প্রোগ্রাম, যেমন কয়দিন আগে আমার একজন ব্রেভ মেম্বারের বিয়ের অনুষ্ঠান হলো, তো ওনার অনুষ্ঠানে আমি কিন্তু ওনাকে ডায়মন্ডের রিং গিফট করেছি ওনার ওয়াইফের জন্য। কেন করলাম? কারণ ডায়মন্ডটা আমার কাছে মনে হলো স্বর্ণ মানুষ গলায় ফেলে বিক্রি করে, ডায়মন্ডটা মানুষ যত্ন করে রেখে দেয়। এই ক্যাম্পেইনটা কিন্তু ওরাই মাথায় ঢুকেছে, ডায়মন্ড ইজ ফর এভার। তুমি যখন একটা ডায়মন্ড দিচ্ছ, তুমি একটা ফর এভার ভালোবাসা দিতেছো। এজন্য ডায়মন্ড রিং দিয়ে বিয়ে না করলে মেয়েরা কিন্তু মাইন্ড করে, এরকম কিন্তু আছে। যার কারণে 80%, কিন্তু আসলে দেখেন জিনিসটা অকেজো, জিনিসটার আসলে রিসেল কোনো ভ্যালু নাই, আলটিমেটলি এটার কোনো উপযোগিতা নাই, কিন্তু তারপরও এটা মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে। তো এটা কেন হয়েছে? মিনিং গেট, মানে মানুষের মাথায় মিনিংটা। তাহলে আপনি যে পণ্য বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, এইটা মানুষের মাথায় একটা পজিটিভ মিনিং মানুষের মাথায় আপনার ঢুকাইতে হবে, আদারওয়াইজ মানুষ কিন্তু আপনার কাছ থেকে পণ্যটা কিনবে না। এরপর রিয়েল লাইফ এক্সাম্পল নাম্বার 3, সিগারেটস অ্যান্ড ওমেন্স লিবারেশন, টর্চেস অফ ফ্রিডম। এই ক্যাম্পেইনটা অনেক পুরনো, এটা মোস্ট প্রবাবলি 1932 বা 1980 দিকে। তারা কি করলো? দেখলো যে আমেরিকার সিগারেট নারীরা পিপল ডু। তার মানে আমি অ্যাটেনশন নিলাম, তাকে একটা মিনিং দিয়ে তার মগজে জায়গা পেলাম, এবার তাকে একটা অ্যাকশন করাইতে হবে, অর্থাৎ আমার পণ্যটা বা সার্ভিসটা যাতে কিনে সেই ব্যাপারটা করতে হবে। তাহলে অ্যাটেনশন পেয়েছেন কিন্তু অ্যাকশন নেই, তার মানে আপনি এন্টারটেইনার। মিনিং তৈরি করেছেন কিন্তু অ্যাকশন নেয় নাই, তার মানে আপনি ফিলোসফার, একটা মিনিং দিয়ে শেষ। তাহলে আমি অ্যাটেনশন এবং মিনিংই শেষ করলে হবে না, আমার পণ্যটা যাতে সে কিনে এই ব্যবস্থা করতে হবে। তাহলে অ্যাকশন জেনারেট করতে পারলে কি হবে? আপনি হয়ে যাবেন তখন উইনার। অ্যাকশন জেনারেট করার জন্য কি করে দেখেন, অ্যাকশন প্রিন্সিপাল, এখানে আমরা অনেকগুলো প্রিন্সিপাল শেয়ার করব, যেটা থেকে আপনি ফিল করবেন যে কিভাবে অ্যাকশন ডেভেলপ করতে হয়। অ্যাকশন প্রিন্সিপাল নাম্বার 1, রিমুভ অল ফ্রিকশন। রিয়েল লাইফ এক্সাম, পাঠাউস রেফারেন্স সিস্টেম। রিমুভ অল ফ্রিকশন মানে আপনি যখন আপনার মার্কেটিং বা আপনার অনবোর্ডিং প্রসেসে মানুষ যখন পণ্য বা সার্ভিস কিনবে, এখানে যাতে খুব বেশি ফ্রিকশন না থাকে। ফ্রিকশন মানে ঝামেলা। সে ধরেন আপনি আমাকে মার্কেটিং করলেন, সুন্দর করে মিনিং বুঝাইলেন, অ্যাটেনশন নিলেন,
এবার আমি আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতেছি আপনার ওয়েবসাইট লোডিং 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 করে পেজ আসলো, আসার পরে এবার দেখতেছি বিরাট বড় একটা ইয়া ফর্ম দিয়ে রাখছেন। অ্যাড টু কার্টের পরে আপনি চেক আউটের একটা অনেক বড় ফর্ম, নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, গ্রামের ঠিকানা কই, হেন তেন, এই 20টা ইয়া দিয়ে রাখছেন। এখন এটা কি ফ্রিকশন আমার জন্য? এতগুলা ফিল আপ করতে গিয়ে আমি বিরক্ত, দূর, এখানে অর্ডারই করবো না। তার মানে রিমুভ অল অ্যাকশন তখনই নিবে মানুষ যখন ফ্রিকশন না থাকবে। যেমন আমরা পাঠাওর একটা এক্সাম্পল দিয়েছি। পাঠাও কি করেছিল শুরুর দিকে, আপনার মনে থাকার কথা, পাঠাও যখন মার্কেটে লঞ্চ করে তখন লিডিং ব্র্যান্ড হচ্ছে উবার মার্কেটে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাও। এবং পাঠাও তখন বাইক লঞ্চ করলো। বাইক লঞ্চ করার পরে মানুষ তো এটা জানে না বাইকের সার্ভিস হয়, কেমনি নিতে হয়। তখন তারা রেফারেল দিল। রেফারেল কি? আমার মনে আছে যেরকম ফ্রি রাইড নেওয়া যেত। তার মানে আপনি যদি একটা রাইড নেন তাহলে আপনি একজনকে রেফার করলে আপনি একটা 100 টাকার কুপন পাবেন, বা 100 টাকা আপনার রাইডে ডিসকাউন্ট পাবেন। আর যাকে দিবেন সে আবার 100 টাকার একটা কুপন পাবে, সেও 100 টাকার ডিসকাউন্ট পাবে। তাতে কি করলাম, যেহেতু আমি রাইডটা নিতেছি, আমি আরেকজনকে দিয়ে দিলে আমি আরো 100 টাকা পাইতেছি, আবার উনি আবার আরেকজনকে দিলে পাইতেছে। এইভাবে দেখেন ফ্রিকশনলেস পাঠাওয়ার মার্কেটিং কারা করলো? আমরাই করলাম। কিন্তু যারা রাইড নিল, মানে কাস্টমার যারা, কনজিউমার যারা, তারাই কিন্তু এই রাইডটাকে ছড়াই দিল। মানে পুরোপুরি ফ্রিকশনলেস জিনিসটা গেল। রিয়েল এক্সাম্পল নাম্বার 2, অ্যামাজন যদি চিন্তা করেন, অ্যামাজনের ই কমার্স এত বিখ্যাত কেন পৃথিবীতে? তাদের ফ্রিকশনলেস ওয়ান ক্লিক অর্ডারিং। তার মানে অনলাইন শপিং এ যত বেশি স্টেপ রাখবেন তত বেশি কার্ট অ্যাবান্ডেন্ট হবে। এন্ড জেফ বেজোসের ইনসাইট ছিল এটাই রেভলিউশনারি। এভরি ক্লিক বিটুইন ডিজায়ার এন্ড পারচেজ ইজ আ চান্স টু লুজ দ্য কাস্টমার। তার মানে আপনার ফ্রিকশন স্টেপ যত বেশি থাকবে, একটা স্টেপের কারণে আপনার 100 কাস্টমার কম কম পাবেন। সো আপনার এই যে ওয়ান ক্লিক অর্ডারের কারণে কি হয়েছে, ফ্রিকশনলেস হওয়ার কারণে কি হয়েছে, অ্যামাজন পৃথিবীর নাম্বার 1 ই কমার্স ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি চিন্তা করে দেখেন, বিকাশ বিকাশ বুঝেছিল বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করা হচ্ছে একটা ম্যাসিভ ফ্রিকশন। দেখেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে এটা সেটা অমুক সেমুক নানান কাগজপত্র, বিদ্যুৎ বিলের কাগজ, ওইটা সেটা, ব্যাপক বিরক্তের কারণে মানুষ ব্যাংকে মুভ করতে চায় না। বিকাশ এই জায়গাটা ধরছে, তারা জিনিসটাকে ফ্রিকশনলেস করছে। তাদের জিনিয়াস মুভটা কি ছিল? ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, আপনার মোবাইল নাম্বার আছে, এনাফ, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দুনিয়ার ডকুমেন্ট লাগে না, শুধু লাগে কি, এনআইডি কার্ডটা আনেন, এনআইডি কার্ডের একটা ফটোকপি দেন, অথবা আপনারা একটা মোবাইলে ছবি তুলে দেন, আমরা ওইটা থেকে এনআইডি নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করি। ব্রাঞ্চে কোনো যেতে হয় না, সব জায়গায় জায়গায় দোকানে দোকানে এজেন্ট সেট করা আছে। দেখেন, এন্ড ট্রানজেকশন 10 সেকেন্ডে কমপ্লিট। আপনি যাবেন, মোবাইল নাম্বারটা দিবেন, ইয়া ব্যাংকে টাকা পাঠাইতে গেলে নানান কাহিনী, রাউটিং নাম্বার দাও, অমুক করো। এখন তো তাও অনলাইনে কিছুটা সহজ হয়েছে। আগে কি ছিল, টাকা 5,000 টাকা পাঠাইতে ব্যাংকে গিয়ে বিরাট লাইনে দাঁড় করায় থাকো। বিকাশ কিন্তু এই প্রত্যেকটা ফ্রিকশন ধরে ধরে ওদের এই প্রোডাক্টটা ডেভেলপ করছে, এবং মাত্র 10 বছরে 7 কোটি প্লাস ইউজার তৈরি করেছে, যা বাংলাদেশের সব ব্যাংকের কম্বাইন্ড অ্যাকাউন্টের থেকেও বেশি। চিন্তা করে দেখছেন? এখন আপনি চিন্তা করেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে জিনিসটাকে ফ্রিকশনলেস করবেন, ইজিয়ার করবেন। কারণ মানুষ এখন প্রচন্ড ব্যস্ত। আপনি যদি ইজি সার্ভিসটা নিয়ে আসতে পারেন, এটা হবে তখন একটা গ্রেটেস্ট মার্কেটিং। প্রিন্সিপাল নাম্বার 2, ক্রিয়েট আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি। আপনি যদি ইন্টারন্যাশনালি অনেক ট্রাভেল করেন বা ট্যুর করেন বা হোটেলগুলোতে থাকেন, তখন দেখেন বাংলাদেশে ওদের সার্ভিস আছে একটা খুব ফ্রিকশনলেস একটা সার্ভিস দেয়, বুকিং.com। এই বুকিং.com বিভিন্ন ধরনের ইয়া দিয়ে রাখে, অফারিং থাকে। তো বুকিং.com ওয়েবসাইটে নোটিস করেছেন এই মেসেজ, অনলি ওয়ান রুম লেফট এট দিস প্লেস। তার মানে তারা আর্জেন্সি এন্ড স্কারসিটি তৈরি করে। তার মানে তুমি এখন নেওয়ার একটা রুম খালি আছে, এখন যদি না নাও তোমার রুমটা বুক হয়ে যাবে। সো অনলি ওয়ান রুম লেফট। ইভেন বাংলাদেশের রকমারিও করে। আপনি যদি রকমারিতে যান, দেখা যাবে কোনো কোনো সময় দেখায় 2টা বই আছে, আর মাত্র 3টা বই আছে। তার মানে এখনই যদি আপনি কিনে না ফেলেন, বইটা শেষ হয়ে গেলে আবার হয়তো 1 সপ্তাহ ওয়েট করতে হবে। So 23 people are looking at this hotel right now. Last book 3 minutes ago. তার মানে এইগুলো দিয়ে কি আপনার মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করতেছে। দেখবেন একটু পর পর পপ আপ নোটিফিকেশন আছে, এই যে মাত্র একজন অর্ডার করলো, এই তো আরেকজন অর্ডার করলো, এই যে ক্লোজ হয়ে যাচ্ছে অফারটা। টাইমার দিয়ে রাখি, যে টাইমার গুলো আমাদের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করে। এখন আমরা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে ভুলটা করি, আমরা একটা অফার সারা জীবনের জন্য দিয়ে রাখি, 1 মাসের জন্য দিয়ে রাখি, 3 মাসের জন্য দিয়ে রাখি। অফার কোনো সময় লম্বা সময়ের জন্য দিবেন না, একদম শর্টেস্ট টাইম দিবেন। ওই সময় অফার নিলে ওকে, না নিলে বাদ দিয়ে দিবেন। যেমন আমাদের ট্রেনিং, ইভেন আজকেও আপনাদের জন্য একটা ভালো অফার আছে মার্কেটিং এর উপরে, খুব অ্যাডভান্স লেভেলের। আমি একটা মার্কেটিং ম্যাজিশিয়ান কোর্স লঞ্চ, ব্যাচ 1টা করেছি, ব্যাচ 2 এর রেজিস্ট্রেশনটা আজকে ওপেন করবো। এই যে আজকে যে অফারটা দিব, অনলি ফর টুডে, এটা কালকে গেলে এই অফারটা আর থাকবে না।
সো এটা কি, এটা আর্জেন্সি এন্ড স্কারসিটি। তুমি এই অফারে আসলে এই অফার পাবা, অফারে না আসলে তুমি পরের দিনের যে অফার ওইটাতে চলে যাবে। সো এটা কি সাইকোলজিক্যাল একটা ট্রিগার তৈরি হয়। স্কারসিটি এফেক্ট মানে হলো কম সাপ্লাই, স্কারসিটি মানে পরিমাণে কম আছে, যে প্রথম 5 জনকে আমি অফারটা দিব, তার মানে 5 জনের সিট শেষ হয়ে গেলে আমি 6 নম্বরে গেলে আমি আর অফারটা পাচ্ছি না। তাহলে কি হয়, এটা ট্রিগার হয়, বেশি ভ্যালু পারসেপশন তৈরি হয়। তারপর নাম্বার 2 ফোমো, ফিয়ার অফ মিসিং আউট তুলে, এখন না নিলে যদি আর না পাই আর পাবো না, আচ্ছা এখনই আমি নিয়ে রাখি। যার কারণে যে আমাদের প্রোগ্রামগুলোতে মানুষ জয়েন করলে একদম অ্যাকাউন্টে টাকা পয়সা নাম্বার টাম্বার আমাদের অ্যাকাউন্ট নাম্বার আগে থেকে নিয়ে রেডি থাকে, যাতে আমি ওই প্রথম 5 জনের মধ্যে থাকতে পারি। সোশ্যাল প্রুফ, অন্যরা নিচ্ছে মানে ভালো হবে। তার মানে যখন সোশ্যাল প্রুফ আপনি দেখাইতে পারেন যে আমার পণ্য আরো 100 মানুষ কিনছে, এই যে আমাদের যখন সামিট হয় 3000-4000 লোক থাকে, ব্রেইভে যখন শত শত মানুষ জয়েন করে, ইভেন দেশের বাইরেও আমরা যখন এইবারও প্রায় 110 জনকে আমরা নিয়ে গেলাম শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো যখন মানুষ দেখে যে এত এত মানুষ ব্রেভ করতেছে, ব্রেভ অ্যাডভান্স করতেছে, এই কোর্স করতেছে, এত মানুষ এই বই কিনতেছে, তাহলে আমিও কিনতে পারি। ভালো না হইলে তো এত মানুষ কিনতো না। এই জন্য সোশ্যাল প্রুফটা আপনার পেজে হোক, আপনার ওয়েবসাইটে হোক, বেশি বেশি কমিউনিকেট করবেন। নাম্বার 4 টাইম প্রেশার, চিন্তা করার সময় নেই, ডিসাইড করতে হবে নাও। অফারগুলো এমন দিবেন যে এখনই তুমি নিলে এটা পাবা, পরে 1 ঘন্টা পরে আসলে এটা। আপনি যদি দারাজের ওয়েবসাইটে দেখবেন, ওদের দেখবেন ফ্ল্যাশ সেলের একটা ইয়া থাকে, যেটাতে ওদের হিউজ পরিমাণে সেল আসে, কারণ একটা টাইমার দেওয়া থাকে। ইভেন রকমার ইয়েতেও, ফুডপান্ডাতেও, আমি গতকাল ফুডপান্ডাতে একটা অর্ডার করলাম, ওইখানে দেখলাম যে আমি এখন একটু ঢুকে দেখি যে কি দেখায়, সাথে সাথে নিচে একটা ইয়া চলে আসে, এই যে দেখেন, দারুন, আমি জানি না দেখতে পাবেন কিনা আপনারা ফুডপান্ডার ইয়েতে, সেভ 25% ফ্ল্যাশ ডিলস, লিমিটেড টাইম অফার, এইটা দিয়ে একটা টাইমার উঠে আসে 44 মিনিটের। এই টাইমারটা এই কমতেছে, এই যে, তার মানে এটা কি আমার মধ্যে একটা আর্জেন্সি যে, এবং কালকে আমি ঢুকে আবার অন্য কাজে চলে গেছিলাম, মনে নাই, পরে যখন ওয়েবসাইটে ঢুকলাম মানে ওদের অ্যাপে, তখন দেখলাম এই অফার চলে গেছে, অলরেডি গন। মানে তোমার এই টাইমারের যে ফ্ল্যাশ সেল অফারটা ছিল, এটা এখন আর নাই। পরে কিন্তু এই অফারটা আমি পাইনি, পরে আমি এমএক্স কার্ড দিয়ে পেমেন্ট করলাম, ওইখানে ওরা আমাকে আলাদা 15% একটা অফার দিল। তার মানে এই জিনিসগুলো কিন্তু মার্কেটিং এর মেইন এলিমেন্ট, যেটা আমরা ইউজই করি না, কিন্তু বড় বড় প্রত্যেকটা ব্র্যান্ড, ইভেন আপনার দেশের বাইরে যাওয়া লাগবে না, আপনি দারাজ, রকমারি, ফুডপান্ডা, চাল ডাল, এদের পুরো ওয়েবসাইটটাকে ডিকোড করেন, এই ওয়েবসাইটে কোথায় কি অফার দেওয়া, কিভাবে ফানেল সাজাইছে, এগুলো থেকে আপনি মার্কেটিং নলেজ পাবেন। মার্কেটিং যে শুধু আপনি বই পুস্তক পড়ে ক্লাস করে শিখবেন তা না, মার্কেটিং পথে ঘাটে মাঠে। আমি যদি আমার কথা বলি, আমি কবিরাজদের কাছ থেকেও মার্কেটিং শিখি। আমি যে রাস্তার মধ্যে মজমা মিলে শালসা বিক্রি করে না, আমি নিজে এরকম অনেক শালসা কিনছি বোঝার জন্য ওদের ফানেল, কিনে এটার পর কি করে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওদের এই বক্তব্য শুনি, কারণ ওদের কথার মধ্যে অনেক মেসেজ আছে। আমি অনেক সময় ইচ্ছা করে, আগে আমি কোনোদিন বাসে চলা মানুষ না, বাট আমিও ইচ্ছা করে অনেক সময় বাসে উঠতাম, ওই যে বলতো যে এই নাম আমার দেলোয়ার, বিক্রি করি তলোয়ার, এই তলোয়ার সেই তলোয়ার না, এটা কি তলোয়ার, এটা হলো একটা রেজার। এরকম আর কি, মানে এই এই জিনিসগুলো এত ইন্টারেস্টিং লাগে, এখান থেকে এত কিছু শেখার থাকে মার্কেটিং এর। আমরা তো নাটক সিনেমা দেখি, গান শুনি, আমি এগুলো কিচ্ছু করি না, আমি দেখি বিজ্ঞাপন। যখনই কোনো বিজ্ঞাপন আসে আমি মনোযোগ দিয়ে গেছি। আমি যখন বিমানে ফ্লাইট করি, আমি ম্যাগাজিন হাতে নিয়ে আমি বিজ্ঞাপন পড়ি, ম্যাগাজিনের কন্টেন্ট পড়ি না, আমি দেখি বিজ্ঞাপনটা কিভাবে হুক করছে, কিভাবে প্রেজেন্টেশন করছে প্রোডাক্টটা। মার্কেটিং এইভাবে আপনাকে পথে ঘাটে মাঠে থেকে শিখতে হবে। আমি মাছ বিক্রেতার মার্কেটিং দেখি, তারা যখন দেখি যে একটা ফলি মাছ নিয়ে আসছে বিশাল সাইজের, এটার মধ্যে কচুরি পনা বা এটা সেটা দিয়ে রাখছে, বুঝাইতেছে, মাত্রই ধরে আনলাম। যখন আমি দেখি আমলা লিচুওয়ালা যখন লিচুর পাতাগুলো দিয়ে লিচুটাকে সাজায় রাখে, তখন মনে হয় লিচুটা টসটসে আজকেই আসে। আমি যখন দেখি ঝালমুড়ি আলা ঠিক জায়গাটাতে দাঁড়াচ্ছে, একটা ঝালমুড়ি আলাকেও মার্কেটিং এ 7P মেনটেন করে কিন্তু ব্যবসা করা লাগে। ও যদি উল্টাপাল্টা জায়গায় দাঁড়ায়, ওকে স্কুলের গেটেই দাঁড়াইতে হয়, বাচ্চারা বের হইলেই যাতে ঝালমুড়ি দেখে, বাস স্ট্যান্ডে। তার মানে ও কিন্তু পজিশনটা বোঝে যে কোনখানে দাঁড়াইলে কিভাবে মুড়িটাকে প্রেজেন্ট করলে বেশি মানুষ আমার কাছ থেকে মুড়ি নিবে। আমি অনেক সময় রাস্তায় হাঁটতে বেরোলে, আমার মেয়েও ঝালমুড়ি খাইতে পছন্দ করে, আমরা প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মুড়ি এক্সপ্লোর করি, অনেক দূরে দূরে গিয়েও মুড়ি খাই। তো এই মানে 1000 টাকারও মুড়ি কিন্তু ঢাকা শহরে বিক্রি হয়। যেমন খিলগাঁওয়ে দেখতাম যে একটা জায়গায় বিক্রি করে, এদিকে ওই যে ইয়েতে আফতাবনগরের গেটে দেখবেন যে 1000 টাকাও মুড়ি বিক্রি করে, এইদিকে ইয়েতে আছে। তো এই জিনিসগুলো কেন কেন একটা মুড়িওয়ালা 5 টাকা বেচে, আরেকজন 50 টাকা, আরেকজন 1000 টাকা বেচে? বিকজ অফ দ্য মার্কেটিং অ্যান্ড প্রেজেন্টেশন। একই মুড়ি যখন আপনাকে একটা ঠোঙার মধ্যে দিয়ে দিতেছে, ওইটার দাম 10 টাকা। এটা যখন একটা কাপের মধ্যে দিতেছে বা একটা প্লাস্টিক জারে একটা চামিচ দিয়ে দিতেছে, চামিচ আর কাপের দাম 2 টাকা, কিন্তু আপনার মুড়ির প্রাইস বেড়ে গেল আরো 10 টাকা, 20 টাকা হয়ে গেল। এই মুড়ির সাথে একটা 10 টাকার ডিম দিয়ে এটার দাম হয়ে যেতেছে 40 টাকা। মানে খেয়াল করে, দিস ইজ মার্কেটিং অ্যাপ্রোচ। এইখান থেকে শিখতে হবে যে প্রোডাক্ট জার্নিটা কিভাবে সুন্দর করে বানাইতে হয়। একই মুড়ি কিন্তু
ওই মুড়ি বানাইতে ছোলা ঘুগনি বা পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিছে একজন, ও বেচতেছে একটা ঠোঙার মধ্যে 10 টাকা। আর আরেকজন কি করছে, মুড়ির মধ্যে একটু ফিউশন করছে, দেখেন এই যে ভ্যালু লেডার, এটাকে বলে প্রোডাক্টের ভ্যালু লেডার। এই মুড়ি ওর সাধারণ মুড়ি আছে, বাট কাপে দিবে 20 টাকা, এটার সাথে একটা ডিম ভেঙে দিলে 40 টাকা, অথচ ডিমের দাম কিন্তু 10 টাকা, তাই না? 10 টাকা অ্যাড করে ও কিন্তু মুড়ির দাম 20 টাকা বাড়ায় ফেলছে। আবার এটার সাথে হয়তো মুরগির মাংসর ঝোল দিয়ে দিবে, এটার হইলে 80 টাকা বা 100 টাকা। দেখেন দিস ইজ ভ্যালু লেডার, একটা মুড়িওয়ালাও ভ্যালু লেডার বোঝে, এবং সে যারা এটা বোঝে তারা কিন্তু এটা থেকে দারুণ বেনিফিট নিতেছে। সো আপনাকে এই সেগমেন্ট গুলো, এখান থেকে মার্কেটিং এর পয়েন্ট গুলো, রাস্তাঘাট থেকে অনেক ধরনের মার্কেটিং, আমার মনে আছে আমি ন্যাচারালসে নবশক্তি নামে একটা প্রোডাক্ট ছিল, এই প্রোডাক্টের পুরো মার্কেটিং পলিসিটা আমি নিয়েছিলাম মার্কেট থেকে। এই যে কবিরাজরা কথা বলে বিভিন্ন টাকা, যে তাজমহল একবার ভাঙা গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এটাকে আরেকবার বানানো সম্ভব, কিন্তু আপনার বডির ইমিউন সিস্টেম বা বডির এনার্জি সিস্টেম একবার ব্রেক হলে এটা কিন্তু আর ফিরে আসবে না। সো নবশক্তি খান। এই যে ডায়লগটা আমি কবিরাজদের কাছ থেকে নিয়ে আমার মতো করে ব্লেন্ডিং করে এইটা নিয়ে আমি মার্কেটিং করে আমি কোটি কোটি পার ডে 2 লাখ টাকা করে বিক্রি করছি আমি। সো মার্কেটিং শিখতে চাইলে শুধুমাত্র বুকিশ হয়ে থাকলে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে, বিলবোর্ড পড়তে হবে, মানে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন, ম্যাগাজিনের মধ্যে বিজ্ঞাপন, রাস্তাঘাটে কে কিভাবে মার্কেটিং। দেখবেন যে ইদানিং যদি আপনি খেয়াল করে দেখেন, ভিক্ষুকদের মার্কেটিং এ ব্যাপক একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আমরা এগুলো দেখি, কিন্তু আমরা কখনো মার্কেটিং এর দৃষ্টিভঙ্গি না থাকে এগুলো আমরা ধরতে পারি না যে এগুলো আমার বিজনেসে খাটবে। দেখেন ভিক্ষুকদের অফারিংটা একটা সময় কি থাকতো, আপনার কাছে একটা হাত পাইতো যে ভাই 2 টাকা দেন, বা ভাই আমি তো অভাবগ্রস্ত, আমি দরিদ্র, এরকম বলতো। আমরা 1 টাকা 2 টাকা নোট দিতাম, 5 টাকা দিয়ে এখন সর্বোচ্চ 10 টাকায় ছিলাম। ইদানিং যদি আপনি খেয়াল করে দেখেন, কিছু মার্কেটিং এক্সপার্ট ভিক্ষুক আসছে মার্কেটে। তারা কি করে, তারা এসে আপনার কাছে আর টাকা চাবে না, তারা এসে বলবে যে মামা আমার একবেলা খাওয়ান। তাহলে একবেলা খাওয়ান কথাটা যখন বলতেছে, অফারিংটা দেখেন, অফারটা চেঞ্জ করে ও হাই ভ্যালু প্রোডাক্টে চলে গেছে। ভ্যালু লেডার এখন হাই, ও আর 5 টাকা 2 টাকায় নাই। একবেলা খাওয়ান বললে আপনি কি তখন আর তার 5 টাকা দিবেন? 5 টাকায় তো খাবার হয় না। স্বাভাবিকভাবে আপনি যদি দিতে হয়, আপনি 100 টাকা বের করে দিয়ে ফেলেন। অথবা আচ্ছা তুই কি খাবি চল, বা এই ইয়া কি খাবেন বলেন, বুড়া মানুষ যদি হয়, তাহলে তাদেরকে নিয়ে আপনি খাওয়াই দিচ্ছেন। খাওয়াই দিলে ওর একবেলা খাওয়ার প্যারা চলে গেল, আর খাওয়াই দিলেও কিন্তু গেলে ও নিজে খাইতে গেলেও তো ওর 100 টাকা খরচ হইতো বা 80 টাকা খরচ হইতো। তাহলে মানে ও আপনার থেকে 80 টাকা গেইন করে ফেললো, আপনি হয়তো খাওয়াইছেন 150 200 যাই হোক। আবার দেখবেন অফার করে যে মামা 1 কেজি, আমার বাসায় চাল নাই, আমাকে 1 কেজি চাল কিনে দেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 কেজি চাল, অনেক সময় চালের দোকান তো পাশাপাশি থাকে না। একটা মানুষ আপনার কাছে 1 কেজি চাল চাইলে তখন কি আপনি তাকে 5 টাকা দিতে পারেন? স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন 1 কেজি চালের দাম কত, 80 টাকা, আপনার মাথায় ক্যালকুলেশন এটা। কিন্তু দেখেন ও মার্কেটিং এর অফারটা চেঞ্জ করে ফেলছে, আপনি আর 5 টাকা 10 টাকার মধ্যে নাই। এখন আপনি ভাবতেছেন যে কিভাবে ওরে 50 টাকা 100 টাকা বা 80 টাকা, ও যদি ইরি চালও কিনা খায় ওর তো 60 70 টাকা লাগে, আপনি 50 টাকার নিচে দিতে সাহস পাবেন না। দ্যাটস দ্য পাওয়ার অফ মার্কেটিং। দেখেন ভিক্ষুকরাও এখন জানে যে কিভাবে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে হয়। সো এগুলো সবই সাইকোলজিক্যাল ট্রিগার। মার্কেটিং এর জন্ম হয়েছে সাইকোলজি এবং ইকোনমিক্স এর পেটে। মানে এদের বাচ্চা সাইকোলজি যদি মা ধরেন আর ইকোনমিক্স যদি বাপ ধরেন, এদের বাচ্চা হলো মার্কেটিং। তো আপনাকে এই দুইটা জিনিসকে ব্লেন্ড করতে পারতে হবে, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি, দুইটা যখন কম্বাইন্ড হবে একটা পাওয়ার হবে, দিস ইজ দ্য ম্যাজিক। তখন আপনি ম্যাজিক দেখায়া জাদুর মতো সব তুড়ি দিয়ে দখল করে ফেলতে পারবেন, সবকিছু বিক্রি করতে পারবেন। যেমন দারাজের ফ্লাশ সেলের কথা একটু আগে বলছিলাম, দারাজ বাংলাদেশে প্রতি ঘন্টায় ফ্লাশ সেল নোটিস করেছেন, যেখানে কাউন্টডাউন টাইমার থাকে, উঠতে থাকে, সেল হবে 43 মিনিট 12 সেকেন্ড আছে, এখনই না দিতে ফেললে শুধুমাত্র 5টা বাকি, 5,000 টাকার পণ্য এখন মাত্র নয় ও 1999 টাকায় 60% অফ। আপনার উইশ লিস্টে যেমন আপনাকে পুশ নোটিফিকেশন পাঠায়, আপনি দারাজে কোনো কারণে একটা অর্ডার অ্যাড টু কার্ট করে আপনার ফোন কল আসছে বা ব্যস্ততা অর্ডার দিতে পারেন নাই, সুন্দর করে আপনার কাছে দেখবেন ইমেল চলে আসছে, পুশ নোটিফিকেশন চলে আসছে যে আপনার উইশ লিস্টের পণ্যটা বা আপনার কার্টের পণ্যটা আপনি ফেলে গেলেন, এটা কিন্তু এখন অফার চলতেছে, আপনি চাইলে এখন নিয়ে নিতে পারেন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলো একটা ব্র্যান্ডকে আসলে জায়ান্ট ব্র্যান্ডে পরিণত করে। তো এই স্ট্র্যাটেজি কাজ করে, কারণ মানুষের ব্রেন লস অ্যাভারশন দিয়ে প্রোগ্রাম করা, গেইন করার চেয়ে লস এড়ানোর ডিজায়ার বেশি স্ট্রং। সো দারাজের ফ্লাশ সেল আওয়ারের নর্মাল টাইমের তুলনায় 400 গুণ বেশি অর্ডার হয়। 400%, সরি 400 গুণ না, 400%, মানে 4 গুণ। দেখেন একটা স্ট্র্যাটেজি ওদের কোথায় নিয়ে গেছে। তো প্রিন্সিপাল নাম্বার 3, সোশ্যাল প্রুফ অ্যান্ড হার্ড মেন্টালিটি। সবাই করছে, তা তো আমিও করি। অর্থাৎ এখানে আমি যদি বলি, রেড বুল নামে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, আপনারা জানেন যে এনার্জি ড্রিঙ্ক নিয়ে তারা করে।
তো ওরা যখন লঞ্চ করলো, ওরা প্রথম দিকে যেই প্ল্যানটা করলো, ওরা কি করলো, রেড বুলের খালি যে, এটা তো যেহেতু এনার্জি ড্রিঙ্ক, ক্যানগুলা বিভিন্ন ওই ময়লা আবর্জনা ড্রেনের পাশে, শপিং মলের সাইডে, নানান জায়গায় মানে ফেলে রাখলো, ক্যান ফেলে রাখলো। এখন এই যে নানান জায়গায় ক্যান ফেলে রাখার মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, তাতে যেটা হচ্ছে এই ক্যানগুলা বের হইলে আমরা দেখতেছি ইসের ক্যান। ধরেন আপনি যদি একটা শপিং মল থেকে বের হয়ে বা বাসা থেকে বের হয়ে চারদিকে যেখানে যে ক্যান পড়ে আছে, তার মানে বুঝবেন যে এই জিনিসটা মানুষ অনেক খাইতেছে। আচ্ছা, জিনিসটা কি? রেড বুল। এটা তো এর আগে নাম শুনি না, কিন্তু এত চলতেছে। কি ইন্টারেস্টিং জিনিস দেখেন, খেয়াল করে, এটা একটা সোশ্যাল প্রুফ। দেখো, এই ক্যান সবাই খাইতেছে, তুমি কিন্তু এখনো টেস্ট করো নাই। যার কারণে সবাই যখন দেখা শুরু করলো, প্রত্যেকে কিন্তু ওইখান থেকে গিয়ে গিয়ে খাওয়া মানে ব্যাপকভাবে খাওয়া শুরু করলো, যে না, আমাকে রেড বুল খাইতে। এই যে শুরু হইলো এদের স্টার্ট মার্কেটিং। সো এই জন্য রিয়েল টাইম অ্যাক্টিভিটি ডিসপ্লে করে। উবার পাঠাওতে যদি আপনি যান, অ্যাপ খুললেই দেখবেন 247 জন ড্রাইভার এখন আপনার পাশে অ্যাক্টিভ আছে, রিয়েল টাইম মুভিং দেখায়। অর্থাৎ আপনি উবার বা পাঠাওতে করেছেন, রাইড শেয়ারের জন্য কল করেছেন, দেখাচ্ছে যে গাড়িটা কোথা থেকে আসতেছে। তার মানে রিয়েল টাইম আপনাকে দেখাচ্ছে। আপনি ফুড পান্ডা অর্ডার করলে আপনাকে দেখাবে যে অর্ডারটা পিক করছে, রাইডার আপনার বাসার দিকে রওনা করছে। তারপরে এই যে রেটিং গুলো দেখানো, এতগুলো অর্ডার। ইভেন আপনি ফুড পান্ডায় যখন আপনি খাবার অর্ডার করেন, ওইখানে কিন্তু আমরা দেখি যে 10,000 কোম্পানি। কালকে দেখলাম যে সিরাজ চুইজাল, ওদের প্রায় 10,000 প্লাস রেটিং, তারপর ওদের রেটিং 4.6 বা এরকম টাইপ। তো এই যে এগুলো দেখলে মানুষের মধ্যে কি আস্থাটা তৈরি হয় যে না, এতগুলো মানুষ পজিটিভ রেটিং দিচ্ছে, তার মানে এই ব্র্যান্ডের কাছ থেকে পণ্যটা কিনা যায়। তো এই জিনিসগুলো আপনাকেও আপনার ব্র্যান্ডের জন্য করতে হবে। এটা সাইকোলজিক্যাল মানে রিজনটা কি? সেটা হলো ট্রাস্ট বিল হয়, এত মানুষ ইউজ করছে, তার মানে সেফ। অ্যাভেলেবিলিটি, ড্রাইভার পাওয়া যাবে, ওয়েটিং করতে হবে না, অ্যাভেলেবিলিটি জিনিসটা প্রুভ হয়। নর্মালাইজেশন, রাইড শেয়ারিং এখন নর্মাল বিহেভিয়ার, সবাই করতেছে। শুরুর দিকে আমার মনে আছে যখন রাইড শেয়ারিংটা আসলো, পাঠাওর মানে বাইকের রাইড শেয়ারটা মানুষ একটু কাচুমাচু করতো, করবো কিনা, ভালো হবে কিনা, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই একটা ফিল ছিল। কিন্তু পরে এটা কি হলো, আস্তে আস্তে যখন সবাই, এখন মেয়েরাও দেখবেন যে সুন্দর করে পাঠাও ড্রাইভারের পিছনে বসে রাইড দিতেছে, কারণ এটা অন্যদের করতে দেখতে 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 এখন অভ্যস্ত হয়ে গেছে। বাংলাদেশে এখন সব লেভেলের মেয়েরা, আমি দেখছি বোরকা পরা মেয়েরাও সুন্দর করে বা পর্দা মেনটেন করে সুন্দর করে বাইকে করে রাইড দিতেছে, কারণ দ্রুত পৌঁছাইতে হবে, যানজট মুক্ত যেতে চাইলে এটা স্যার উপায় নেই। তার মানে জিনিসটা নর্মালাইজ হওয়া, আপনার মার্কেটিংটা, আপনার সোশ্যাল প্রুফটা এমন করতে হবে যাতে মানুষের কাছে জিনিসটা নর্মাল হয়, মানুষ দেখে দেখে শিখে ফেলে। সো অল্টারনেটিভ ইমাজিন করুন, এমটি ম্যাপ, কোনো কার নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি বুক করতেন? খেয়াল করে দেখেন তো, কেউ এই জিনিস ইউজ করে না, কাউরে ইউজ করতে দেখেন নাই, এটার কমিউনিকেশন নাই। আপনি কিন্তু নিজে ওই রাইট ইউজ করতেন না, বা আপনি ফুড পান্ডার অর্ডার করতেন না। ফুড পান্ডার চিন্তা করে দেখেন, ওরা কি করে, টপ ব্র্যান্ডস, মোস্ট অর্ডার, টপ পিক্স ডেলিভারি, ওখানে লেখা থাকে, দেখবেন যে একদম এই একটা আগুন জ্বলতেছে বা একটা লাল মরিচ দেখা যায় হট আইটেম, অথবা মোস্ট অর্ডার আইটেম, মোস্ট পপুলার, টপ ব্র্যান্ড। এগুলো যখন দেখে মানুষ, তখন চিন্তা করে আচ্ছা, এটা সবাই অর্ডার করতেছে, তার মানে এটা বেস্ট হবে, মানুষ কিন্তু এটা অর্ডার করে। মোস্ট পপুলার, তো মোস্ট অর্ডার ব্যাচ কিছু আইটেমে দেয়, এটা সব আইটেমে দেয় না। ওই আইটেমগুলোর বিক্রি ওই সময় জাস্ট ওই ট্যাগটা দেওয়ার কারণে, ওই বা ব্যাচটা দেওয়ার কারণে অর্ডারটা বেড়ে যায়। অর্ডার 230 টাইমস দিস উইক, এই সপ্তাহে 230 জনই আইটেমটা অর্ডার করছে। এই যে এটা যখন দেখে মানুষ চিন্তা করে আচ্ছা ঠিক আছে, আমি ওইটার অর্ডার করি। তো এরকম ব্যাচ বা ট্যাগ ডিসিশন প্যারালাইজকে সলভ করে। 100টি আইটেম দেখে কি নিবেন ডিসাইড করা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু মোস্ট অর্ডার দেখলে ব্রেইন অটোমেটিক্যালি অ্যাজিউম করে সবাই এটা খাচ্ছে, তার মানে এটা ভালো হবে। এবং এইসব ট্যাগস বা ব্যাচ যে সকল আইটেমে থাকে, একটা রিসার্চে দেখা গেছে ওই সকল আইটেমের সেল 50 to 70% বেশি হয়। এখন আপনার ওয়েবসাইটে আপনি ঘুরে ঘুরে এরকম কিছু কিছু আইটেমকে টপ অর্ডার বা মোস্ট পপুলার বা মোস্ট মানে রেটেড, এরকম ভাবে যখন আপনি ব্যাচ করে করে দিবেন, ওই দেখবেন ওই পণ্যগুলোর কাটতি বেড়ে গেছে। তার মানে আপনি ঘুরায় ফিরে সব ধরনের প্রোডাক্টেরই কাটতিটা বাড়ায় রাখতে পারবেন। তো মার্কেটিং কন্ট্রোলস অল 3 গেটস। আমরা 3টা গেট নিয়ে কথা বললাম। তার মানে অ্যাটেনশন গেট, তারপরে হচ্ছে মিনিং গেট, তারপরে হলো অ্যাকশন গেট। এই 3টা গেটকে ধরে যখন আপনি মার্কেটিং করতেছেন, অটোমেটিক্যালি প্রথমে আমি অ্যাটেনশনটা নিলাম, আমার মনোযোগ আপনি পেয়ে গেছেন। সেকেন্ড, আমার ব্রেইনে আপনি মিনিংটা ঢুকাই দিতে পারছেন। থার্ড হচ্ছে আপনি এমন ভাবে জার্নিটা সাজাইছেন আমি যাতে সুন্দর করে অর্ডারটা করে ফেলতে পারি।
দ্যাটস ওয়াই মার্কেটিং ক্যান বিল্ড ব্র্যান্ডস, ইলেক্ট লিডার্স, লিজিটিমাইজ নেশনস অ্যান্ড মোবিলাইজ পপুলেশনস। অর্থাৎ এই তিনটা গেট যেহেতু মার্কেটিং কন্ট্রোল করে, দ্যাট ইজ ওয়াই মার্কেটিং ব্র্যান্ড বিল্ড করতে পারে, ইলেকশনের যে নির্বাচনে কে পাস করবে এইটা ডিফাইন করতে পারে, সবকিছু আসলে এই জন্য মার্কেটিং এর কন্ট্রোলে, কারণ এই তিনটা গেট মার্কেটিং কন্ট্রোল করে। সো হোয়াই দিস ম্যাটার্স টু ইউ, কেন এই জিনিসটা আমাদের জন্য ম্যাটার? ইফ মার্কেটিং ক্যান উইন ওয়ার্স, মার্কেটিং দিয়ে যদি যুদ্ধ জয় করা যায়, মার্কেটিং দিয়ে যদি ইলেকশন জিতা যায়, মার্কেটিং দিয়ে যদি এম্পায়ার বিল্ড করা যায়, অ্যান্ড গ্লোবাল ট্রেন্ডস যদি মার্কেটিং নিয়ন্ত্রণ করে, হোয়াই নট মার্কেটিং আমার বিজনেস, আমার ইনকাম, আমার ইনফ্লুয়েন্স, আমার লিগেসি নিয়ন্ত্রণ করবে। সো মার্কেটিং ইজ নট অ্যাবাউট সেলিং মোর, ইটস অ্যাবাউট শেপিং রিয়েলিটি ইন ইউর ফেভার। মার্কেটিং মানে শুধু বিক্রি না, শেপিং রিয়েলিটি ইন ইউর ফেভার, এই পুরো রিয়েলিটিকে আমার ফেভারে শেপিং করে নিয়ে আসে মার্কেটিং। দ্য 7 লস অফ ওয়ার্ল্ড রুলিং মার্কেটিং, ওয়ার্ল্ড রুলিং মার্কেটিং এর 7টা ল দেখবো এখন আমরা। ল নাম্বার 1, অ্যাটেনশন ইজ দ্য নিউ অয়েল। নিউ অয়েল কেন বলতেছি? আমরা যদি মিডিল ইস্টের দেশগুলোর কথা চিন্তা করেন, এই দেশগুলো এত পপুলার বা এত ধনী কেন? বিকজ অফ তাদের কাছে প্রচুর পরিমাণে তেল আছে, এই তেল বিক্রি করে তারা রাজার হালে চলে আর কি। অ্যাটেনশন হচ্ছে এরকম একটা তেল যেটা দিয়ে আপনিও রাজার হালে চলতে পারেন। অ্যাটেনশন মানে মানুষের মনোযোগ যদি আপনি আকর্ষণ করতে চান। এবং সারা পৃথিবীতে একটা সময় যুদ্ধ ছিল জমি জমা নিয়ে, জমি নিয়ে একজন একজনের সাথে যুদ্ধ করত। এক সময় যুদ্ধ হলো তেল নিয়ে সারা পৃথিবীতে। এক সময় যুদ্ধ ছিল কি বলে মানে ক্ষমতা দখলের। আর এখন যুদ্ধ হচ্ছে অ্যাটেনশনের। যে যার যেই ব্র্যান্ড যত মানুষের অ্যাটেনশন নিতে পারে সেই ব্র্যান্ড তত বড়। এজন্য আমি সবসময় একটা কথা বলি যে পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, আর ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাইন্ডে, ব্রেনের ভিতরে। তার মানে আপনার মানুষের ব্রেইনের অ্যাটেনশনটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার পক্ষে সেরা মার্কেটিং করা সম্ভব। ল নাম্বার 2, ন্যারেটিভ বিটস ফিচার্স। এই যে একটু আগে মিনিং এর যে জিনিসটা বললাম সেটা, ন্যারেটিভ বিটস ফিচার। তার মানে আপনার দেখেন অ্যাপেল কোনোদিনও আইফোন বিক্রির সময় বলে না আমাদের র্যাম এত, আমাদের এত জিবি, অমুক সেমুক ফিচার বলে না। তারা থিঙ্ক ডিফারেন্ট, একটু প্রিমিয়ামাইজেশন, একটু স্ট্যাটাস, এই জাতীয় ইমোশনাল কমিউনিকেশন গুলো করে। আর এমন একটা ন্যারেটিভ দিছে যে অ্যাপেল ব্যবহার করা মানে তুমি আলাদা, অ্যাপেল ব্যবহার করা মানে তুমি জিনিয়াস, অ্যাপেল ব্যবহার মানে তুমি ক্রিয়েটিভ। এই ন্যারেটিভ গুলো বিক্রি করে, নট ফিচার। বাকিরা অন্য সব মোবাইল কোম্পানি দেখবেন খালি র্যাম ট্যাম এগুলো বুঝায়, অ্যাপেল এগুলোর দিকেই যায় না। ইভেন অ্যাপেলের এখনো ক্যামেরা যদি দেখেন, আমি যেটা ইউজ করি এটা মনে হয় এটা কি 16 প্রো ম্যাক্স, এটার ক্যামেরা মনে হয় 50 মেগাপিক্সেলের মতো, আই ডোন্ট নো, মানে কাছাকাছি। এখন দেখবেন যে 150 মেগাপিক্সেলের ক্যামেরা হলো স্যামসাং এর, কিন্তু তারপরে অ্যাপেল লিডিং ব্র্যান্ড। তার মানে তারা ফিচার না, তারা তাদের ন্যারেটিভটা, তাদের গল্পটা, স্টোরিটা, এইটাকে বিক্রি করে। যেমন ডাভের কথা যদি বলেন, ডাভ কিভাবে এত বিখ্যাত ব্র্যান্ড হলো? 2004 সাল পর্যন্ত ডাবের অবস্থা অতটা ভালো ছিল না। ডাভ এখন গ্লোবালি একটা লিডিং ব্র্যান্ড। ইভেন বাংলাদেশেও এখন দেখবেন প্রচুর পরিমাণ ডাবের কমিউনিকেশন হয়। সো ডাভ যেটা করলো, তারা ট্রেডিশনাল সাবানের মতোই শুরু থেকে মার্কেটিং করতেছিল, কিন্তু দেখলো যে স্ট্যান্ড আউট করতে পারতেছে না। তখন যারা যে ক্যাম্পেইনটা নিয়ে আসলো সেটা হলো রিয়েল বিউটি। রিয়েল বিউটি দিয়ে তারা যেটা বুঝাইতে চাইলো যে সৌন্দর্য মানে ফর্সা নয়, সৌন্দর্য মানে তুমি কালো হইতে পারো, তুমি খাটো হইতে পারো, তুমি লম্বা হইতে পারো, তুমি মোটা হইতে পারো, তুমি চিকন, তুমি যেরকম ওরকমই সুন্দর। রিয়েল বিউটি মানে তুমি যা আছো তাই সত্যি, এটাই সৌন্দর্য। এটা কি একটা ন্যারেটিভ? এই ন্যারেটিভের কারণে সব ধরনের মানুষের একটা ভালোবাসা পাইলো ডাভ মানি এইটা। কিন্তু দেখেন একইভাবে ডাভ যেমন ইউনিলিভারের ব্র্যান্ড, ইউনিলিভারের আরেকটা ব্র্যান্ড কি লাক্স। লাক্স কিন্তু আবার বিউটি বলতে বোঝায় শুধু সৌন্দর্য, যেজন্য নায়িকাদেরকে দেখায়, গ্ল্যামার দেখায়, বোল্ডনেস দেখায়। তাদের লাক্সের কাছে বিউটি মানে গ্ল্যামারাইজ হওয়া, লাক্সের কাছে বিউটি মানে বোল্ডনেস, লাক্সের কাছে বিউটি মানে সেলিব্রিটি ভাইব। আবার এট দ্য সেম টাইম ডাভ ন্যারেটিভ দিচ্ছে কি, আচ্ছা সৌন্দর্য হলো তুমি যত সাদা মাটা থাকতে পারো, যত সিম্পল থাকতে পারো। এই জন্য ডাবের অ্যাডগুলো যদি দেখেন সবসময় দেখবেন হোয়াইট কালারে সাদা ড্রেসে দেখায়, তারপরে একদম নন পপুলার ফেস গুলা দেখায়, আননোন ফেস, যেগুলোকে আপনি মডেল হিসেবে কখনো দেখেনি নাই। তার মানে তারা বলে যে তুমি রিয়েল বিউটি, তুমি যেমন আছো তেমনই সুন্দর। তাহলে দেখেন একই ব্র্যান্ড, একই কোম্পানি ইউনিলিভার, মিনিং দুই জায়গায় দুইটা দিচ্ছে, দুইটা ব্র্যান্ড দুইটা মিনিং দিয়ে আগে যাচ্ছে। দেখেন ন্যারেটিভ কি জিনিস। তার মানে ওরা বুঝে গেছে যে দুই জায়গায় দুই ন্যারেটিভ খাওয়াইলে আমার দুইটা সাবানই বিক্রি হবে। আবার দেখেন এক্স এর কথা যদি চিন্তা করেন, এই যে আমাদের বডি স্প্রে মার্কেট, বডি স্প্রের মার্কেটিংটা কিভাবে ন্যারেটিভটা দেওয়া হয়, ইউজ এক্স
গেট গার্লস, ইউজ এক্স গেট গার্লস। তার মানে বডি স্প্রে মাখার সাথে সাথে দেখবেন যে মেয়েরা, সুন্দরী মেয়েরা দৌড়ে চলে আসে, ঘ্রাণে পাগল হয়ে যায়, হ্যাঁ, মাতোয়ারা হয়ে যায় এটাই। তার মানে ওইখানে বুঝাইতেছে যে তুমি এক্স ইউজ করা মানে তুমি একটু আলাদা, তোমার ফ্রেগ্রেন্সের কারণে মানুষ তোমাকে আলাদা মূল্যায়ন করবে, আলাদাভাবে চিনবে, আলাদাভাবে ফিল করবে। দেখেন অ্যাকচুয়ালি পারফিউমের সাথে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো লজিক্যালি, এটা কোনোদিনও হয়েছে যে পারফিউম মাখছেন আর মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা দূরে? এটা তো মানে পুরা বাকওয়াস একটা জিনিস, ইলজিক্যাল একটা জিনিস। কিন্তু মার্কেটিং এগুলা কন্টিনিউ দেখি ন্যারেটিভ কিন্তু মাথায় এস্টাবলিশ করে ফেলছে। দেখেন আপনি যদি ফেয়ার এন্ড লাভলির মার্কেটিং দেখেন বা গ্লো এন্ড লাভলির মার্কেটিং দেখেন, এই গ্লো এন্ড লাভলি আমি তো জন্মের পর থেকেই দেখতেছি ফেয়ার এন্ড লাভলি, হ্যাঁ, মাখলেই ফর্সা। যদি তাই হইতো তাহলে আমার মতো কালো মানুষ তো পৃথিবীতে থাকার কথা না, নাকি? ফেয়ার এন্ড লাভলি আমার বয়স যত হয়েছে তত বছর ধরেই তো আসে, অন্তত 10 বছর মাখার পরে তো ফর্সা হওয়ার কথা। এবং এক সময় ছোটবেলায় দেখতাম বাসায় ফেয়ার এন্ড লাভলি ইউজও করতাম, আমি মাখতাম ফেয়ার এন্ড লাভলি বা তিব্বতের সুনু টুনু। কোনোটাই কাজ করে না ভাই। এটা কি দেয়? একটা ন্যারেটিভ তৈরি করছে এটা এটা যে মাখলে একটু ফর্সা লাগে, সাময়িক একটু একটু প্রিমিয়াম ফিল বা একটা স্ট্যাটাস, যে আমি মনে একটু সুন্দর হইলাম, এই একটা ফিলিংটা বিক্রি করতেছে, এই ন্যারেটিভটাই বিক্রি করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি ফেয়ার এন্ড লাভলি মাইকা সুন্দর হয়েছে এরকম একটা মানুষ আপনি দেখাইতে পারবেন? স্টিল তারা লিডিং ব্র্যান্ড, কোটি কোটি টাকা তারা বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? পণ্য না? যদি তাই হইতো তাহলে তো আপনি দেখাইতে পারতেন যে ফেয়ার এন্ড, বা আমি আপনার সামনে কালো থাকতাম না। এই ফেয়ার এন্ড লাভলি যে কাজ করে না, লজিক্যাল ব্রেইনে প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু মানুষ পারচেজ ডিসিশন নেয় ইমোশনালি। ইমোশনাল একটা গুড ফিল মাখলে, যেহেতু এখানে নায়িকা টাইকাদের দেখায় সবাই ফর্সা হয়, এই সেই ওই ফিলিংটা আপনি মাখলে পান, হ্যাঁ, মাখলাম সুন্দর করে, এই যে মাখলে এই ফিলিংটা পাইতেছেন, এটাই ফেয়ার এন্ড লাভলি, এটাই পন্স বা এখানেই গ্লো এন্ড লাভলি যাই বলেন। সো তার মানে ন্যারেটিভটা কিনতেছে মানুষ, নট ফিচার। অ্যাপেল বুঝাই দিছে, যার কারণে পৃথিবীতে এই যে আইফোন কিনাটা একটা ব্যাককিল্লা কাজ ভাই। আমি আইফোন ইউজার হয়েই বলতেছি আমি, কারণ এটার যে দাম, হ্যাঁ, এই দামে আপনি দুইটা স্যামসাং কিনতে পারবেন অনেক ভালো মানের, অনেক ভালো ফিচার। তারপরও কেন? বিকজ এটা স্ট্যাটাস, এটা অ্যাপেল একটা গ্লোবাল বিগ জায়ান্ট ব্র্যান্ড, এটা একটা ফিল আলাদা। তার মানে এখানেও কি সেই ন্যারেটিভের খেলা। স্টিভ জবসের ন্যারেটিভ যার মাথায় ঢুকছে, তারা আপনি কোটি টাকা দিয়ে অন্য ফোন কিনে দিতে পারবেন না, ইমোশনালি তারা এটার সাথে অ্যাটাচ। কিন্তু অ্যাজ এ ফিচার, অনেকগুলো রিসার্চে আমি দেখছি যে ফিচারে অ্যাপেলের তুলনায় অন্য ফোন ভালো। টেকনোলজি বলেন, লুক এন্ড ফিল বলেন, কালার গ্রেডিং বলেন, সবকিছুতে স্যামসাং এর মানে ম্যাক্সিমাম জায়গাতে স্যামসাং অ্যাপেলের চেয়ে বেটার অবস্থান আছে। কিন্তু আমরা ইমোশনালি অ্যাটাচ বিদে আমরা অ্যাপেল কিনতেছি, তারপরে লজিক্যালি এটাকে ব্যাখ্যা করতেছি। তার মানে কি দাঁড়াচ্ছে? ন্যারেটিভ বিক্রি হইতেছে। এই যে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আসি, পাটাগোনিয়া নামে প্যাটাগোনিয়া একটা ব্র্যান্ড আছে, আপনারা জানেন, ফ্যাশন ব্র্যান্ড। ওরা একটা ব্ল্যাক ফ্রাইডেতে 2011-তে একটা ব্ল্যাক ফ্রাইডেতে ক্যাম্পেইন দিল। ক্যাম্পেইন হলো পত্রিকায় যে জ্যাকেট মানে পত্রিকার যে কাভার উপরের পেজ পুরাটা জুড়ে ওরা লিখলো ডোন্ট বাই, একটা জ্যাকেটের ছবি দিল, লিখলো ডোন্ট বাই দিস জ্যাকেট। এটা কি ব্ল্যাক ফ্রাইডের ক্যাম্পেইন? কেন এটা বুঝাইলো? তারা বুঝাইলো যে আমরা অনেক পরিবেশ সচেতন, একটা জ্যাকেট এরকম বানাইতে 135 লিটার পানি খরচ হয়, কারণ এই যে ওয়াশ করা এটা সেটার মিলে 135 লিটার পানি খরচ হয়, 25 কিলোর মতো কার্বন হয়, মানে নিঃসরণ হয়, যেটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য ওরা যেটা বুঝাইতে চাইলো যে ওরা কিন্তু এই জ্যাকেট ওরাই বানায়, ফ্যাশন ব্র্যান্ড। ওরা বলতে যাচ্ছে যে তোমার জ্যাকেট যেটা আছে দরকার হইতে আমি সেলাই করে সারাই দিই, তারপরে তুমি কিনো না ইমার্জেন্সি না হইলে। ও বললো কিনো না, এই যে ন্যারেটিভটা দিল, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে এটা নাড়া দিল যে এত সচেতন, এত ভালো একটা কোম্পানি, তাদের এই ন্যারেটিভের কারণে ওই বছর তারা অলমোস্ট $400 মিলিয়ন বিক্রি করছে। $400 মিলিয়ন বিকজ অফ দ্য ন্যারেটিভ। দেখেন, ও যদি বলতো ব্ল্যাক ফ্রাইডে বাই ওয়ান গেট ওয়ান আমার জ্যাকেট কিনো, কেউ এইভাবে নাড়া দিত না। কিন্তু ও বললো আমার জ্যাকেট কিনো না, এটা বলায় $400 মিলিয়ন প্রোডাক্ট বিক্রি হয়েছে পাতাগোনিয়ার ওই বছর। কারণ মানুষ চিন্তা করছে যে যেই ব্র্যান্ড এত সচেতন, নিজের পণ্য কিনতে না বলতেছে পৃথিবীর সচেতনতার জন্য, তাহলে পণ্য যদি আমি কিনি, আমি এই ব্র্যান্ড থেকেই কিনবো। And this is the power of narrative and গল্প। And law number 3, identity beats logic. Your brand is what people say about you when you are not in the room. আপনি ব্র্যান্ডিং কোনটা? ব্র্যান্ডিং হচ্ছে, ধরেন আপনার কথা যদি আপনার 2-3 বন্ধু মিলে গল্প করতেছেন,
তিন বন্ধুর মধ্যে একজন উঠে চলে গেল, এবার দুই বন্ধু মিলে যখন ওই বন্ধু নামে বদনাম করতেছেন, ওইটা ওই বন্ধুর ব্র্যান্ডিং। আবার ওই বন্ধুটা চলে গিয়ে যাওয়ার পরে দুই বন্ধু মিলে ওই বন্ধুর যদি ভালো গল্প বলেন, তাহলে ওইটাই তার ব্র্যান্ডিং। তার মানে ব্র্যান্ডিং, কাস্টমার আপনার সামনে কি বলে এটা ব্র্যান্ডিং না। এই যে আমি ক্লাস করাই, আপনি আমার প্রশংসা আমার সামনে করলে কোনো লাভ নাই, বরং আমি না থাকা অবস্থায় আপনি অন্যদের কাছে কি বলেন, এই যে কোচ কাঞ্চন ও কি ডাকাইত, খারাপ লোক, তাবিজ বিক্রেতা, নাকি বলেন যে না লোকটা আসলে উদ্যোক্তাদের ট্রান্সফরমেশনে দারুণ কাজ করতেছে, যেটা বলেন ওইটাই আমার ব্র্যান্ডিং। সো আপনি চিন্তা করতে হবে যে আপনার কাস্টমার আসলে তাকে আপনি কি আইডেন্টিটি দিতে পেরেছেন। 2011 সালের একটা স্টাডি দেখা গেছে, জার্নাল অফ কনজিউমার রিসার্চ, সেখানে বলছে অ্যাপেল লোগো দেখলে পার্টিসিপেন্টদের ক্রিয়েটিভ টেস্ট স্কোর বেড়ে যায়। তার মানে অ্যাপেলের লোগো তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, একটা জিনিয়াস ফিল দেয় বাড়ে, কারণ লোগো তাদের ক্রিয়েটিভ পার্সন আইডেন্টিটি অ্যাক্টিভেট করে দেয়। লয়ালিটি লেভেল 92%। একবার কোনো মানুষ অ্যাপেল প্রোডাক্টের সিস্টেমে ঢুকলে সে আর বেরোতে পারে না, সারা জীবন সে অ্যাপেল প্রোডাক্ট ইউজ করে। কতজন? 100 জনের মধ্যে 92%, যেটা পৃথিবীতে হাইয়েস্ট কোনো ব্র্যান্ডের জন্য। সো এখন কি করবেন? তার নাও অ্যাপ্লাই ইট অ্যাজ কমিউনিটি আইডেন্টিটি। তার মানে আপনি অ্যাপেল প্রোডাক্টটাকে একটা কমিউনিটি আইডেন্টিটি হিসেবে, আপনার পণ্য বা সার্ভিসটাকে কাস্টমারের জন্য একটা আইডেন্টিটি হিসেবে তৈরি করবেন, যেটা থেকে সে প্রিমিয়াম ফিল পাবে, নাকি একটা লাক্সারি, নাকি একটা স্ট্যাটাস দিবেন, নাকি এই পণ্যটা সে ওন করবে, এইরকম একটা ফিলিং। শুধু প্রোডাক্টের ইউটিলিটি দিলে হবে না, তাকে একটা আইডেন্টিটি দিতে হবে। যেমন ধরেন আপনি যদি আমার কথা চিন্তা করেন, বাংলাদেশে অনেকে অনেক ধরনের কোর্স বিক্রি করে, বিজনেসের কোর্স, এটা সেটা, অ্যাডভান্স বিজনেস কোর্স, মার্কেটিং কোর্স, হেন তেন, কিন্তু আমার কোর্সগুলোতে আপনি যদি চিন্তা করেন, এটার মধ্যে একটা আইডেন্টিটি ফ্লেভার আছে। যেমন ব্রেভ, ব্রেভ কিন্তু একটা বিজনেস কোচিং না, ব্রেভ ইজ এ লাক্সারি বিজনেস কমিউনিটি, একটা বিজনেস লাইফস্টাইল কমিউনিটি, যেটা একটা আইডেন্টিটি, যার কারণে ব্রেভে যারা জয়েন করে তাদের চিন্তাধারা, তাদের চলাফেরা, তাদের সবকিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসে, বিকজ ইটস এ আইডেন্টিটি, নট এ কোর্স। ইভেন আমি মার্কেটিং নিয়ে যে অ্যাডভান্স লেভেলের কোর্সটা বানাইছি, এটার নাম দিয়েছি আমি মার্কেটিং ম্যাজিশিয়ান। মার্কেটিং ম্যাজিশিয়ান, তার মানে এটা কিন্তু একটা আইডেন্টিটি। আপনি বলতে পারতেছেন আমি একজন ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক দেখিয়ে আমি প্রোডাক্ট বিক্রি করবো। সো এরকম আপনার পণ্য বা সার্ভিসে একটা আইডেন্টিটি ড্রিভেন ফিল কাস্টমারের মধ্যে দিতে হবে। নাম্বার 4, ডিস্ট্রিবিউশন ইজ ডোমিনেশন। ইভেন দ্য বেস্ট মেসেজ ডাইজ উইদাউট চ্যানেল, প্ল্যাটফর্ম, পার্টনারশিপ, কমিউনিটি অ্যান্ড কন্টেন্ট ইঞ্জিন। তার মানে ডিস্ট্রিবিউশন, আপনি যে কন্টেন্ট বা প্ল্যানটা মার্কেটিং এর জন্য বানালেন, পণ্যের যা কিছু বানাইলেন, আপনার কাজ কি হবে? এইটাকে ব্যাপকভাবে প্রচার করা, ডিস্ট্রিবিউট করা, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সবগুলা চ্যানেল, প্ল্যাটফর্ম যা আছে, বিভিন্ন পার্টনারশিপে যাইতে পারেন, বিভিন্ন পডকাস্টে জয়েন করতে পারেন, বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আপনি প্রচার করতে পারবেন। এখন মার্কেটিং এর মেসেজটা যদি যথেষ্ট পরিমাণ মানুষের কাছে না পৌঁছায়, আপনি বলেন মানুষ আপনার কাছ থেকে পণ্যটা কিভাবে কিনবে? সো এটা পৌঁছে দেওয়াটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। সো এবং আমরা একটা এক্সাম্পল আনছি কোকা কোলা। যদিও আমি জানি কোকা কোলার ব্যাপারে আমাদের এখন অনেক নেগেটিভ ফিলিং আছে, বাট নেগেটিভ ফিল আনলেও আমরা যেহেতু শিখতে বসছি, আমরা কিন্তু সব ধরনের ব্র্যান্ড নিয়েই গবেষণা করতে হবে। হ্যাঁ, আমি কোকা কোলা খাবো না, কোকা কোলা আমার পছন্দ না, বা তারা যদি ইহুদির সাথে কানেকশন থাকে অবশ্যই আমরা তাদের সাথে কানেকশন রাখবো না, কিন্তু তাদের পলিসি তো শিখতে আমাদের দোষ নাই। এই পলিসি শিখে আপনি প্রয়োজনে অ্যাজ এ মুসলিমদের জন্য একটা কোকা কোলার মতো বিগ ব্র্যান্ড বানান। কাজে আমাকে শিখার জন্য আমি জাস্ট এই টপিকটা এনেছি। এখানে খেয়াল করে দেখেন, পৃথিবীর 94% মানুষ কোকা কোলা ব্র্যান্ড চেনে। 94%, এটা কিন্তু হিউজ। মানে এই লেভেলের ব্র্যান্ড বা পৃথিবীতে আর একটাও নাই। ধরেন গুগল, আপনার তো ধারণা গুগল পৃথিবীর, গুগল রেও 94% মানুষ চিনে না, কোকা কোলারে 94% মানুষ চিনে। এটার পরে গুগল, ফেসবুক, ওদের অবস্থান আছে। সো শুধু এটা অ্যাডভার্টাইজিং এর জন্য না, এটা ডিস্ট্রিবিউশনের জন্য ওদের ব্যাপক মার্কেটিংকে ডিস্ট্রিবিউট করেছে, এবং সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করেছে প্রচুর, এবং 200+ কান্ট্রিতে কোকা কোলা অ্যাভেলেবল। অথচ যেখানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ হচ্ছে 193টা, আর কোক আছে কয়টা দেশে? 200টা দেশে। অর্থাৎ জাতিসংঘ এতগুলো দেশে নাই। প্রতিদিন 1.9 বিলিয়ন সার্ভিং, ক্যান ইউ ইমাজিন? 1.9 বিলিয়ন, প্রায় 200 কোটি বোতল কোকের প্রোডাক্ট বিক্রি হয়। নট অনলি কোক, শুধু কোক যেটা আমরা চিনি ওইটা না, কোকের সাথে কোক, তারপরে ধরেন ওদের যে ইয়াগুলো স্প্রাইট, তারপরে অন্য যেই এই অনেকগুলো ইয়ে আছে ওদের, এই মুহূর্তে সবগুলো মনে পড়তেছে না। তো ওদের অলমোস্ট মনে হয় কয়েকশো ব্র্যান্ড আছে। তো এগুলা মিলে মানে এই ড্রিঙ্কিং এর আইটেমই প্রতিদিন 200
বোতল বা 200 গ্লাস পরিমাণে কোকা কোলার আইটেম বিক্রি হয়। 200 কোটি, সরি 200 বলতে 200 কোটি, 1.9 বিলিয়ন, মানে 190 কোটি, অলমোস্ট 200 কোটি ধরতে পারে। এবং প্রতি 2 মিটার ওয়াকিং ডিস্টেন্সে কোক কিনতে পাওয়া যায়। সারা পৃথিবীর ম্যাপ ধরে গবেষণা করে দেখা গেছে এভারেজে প্রতি 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা কোক পাওয়া যায়। চিন্তা করে দেখছেন যে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন বানাইছে। এই যে বাংলাদেশে যদি এটা ধরেন, বাংলাদেশের এই টাইপের ব্র্যান্ড হচ্ছে প্রাণ। সারা বাংলাদেশের আনাচে কানাচে, ইভেন যদি আপনি বান্দরবনের পাহাড়ের উপরে ওঠেন ওইখানেও দেখবেন প্রাণ। ইভেন নেপালে গিয়ে পাহাড়ের উপরে উঠলেও মানে যে সকল দেশে প্রাণ আছে এইভাবে ম্যাসিভ তারা ডিস্ট্রিবিউশন চ্যানেল বানাইছে, যেটা আপনাকে বানাইতে পারতে হবে। আপনি যদি আরেকটা এক্সাম্পল দেখতে চান, সেটা হলো ডিস্ট্রিবিউশনের, সরি ডিভিডি থেকে নেটফ্লিক্সের যে জন্ম হলো, ডোমিনেশন। ফেজ 1 নেটফ্লিক্স 1997-এ 1997 সালে দেখলো ডিভিডি বাই মেইল ডিস্ট্রিবিউশন প্রবলেম ব্লকবাস্টারে জিয়ে নিতে হয়। তো নেটফ্লিক্সের জার্নিটা যদি আমরা এক নজরে দেখি যে ওরা কিভাবে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিশ্বসেরা কোম্পানিতে পরিণত হলো। তারা কি করলো, তারা 1997-এ দেখলো যে ডিভিডি, অর্থাৎ যারা সিনেমা লাভার, সিনেমা এক সময় আমাদের গ্রামেও ছিল, আমরা গিয়ে ডিভিডি বা ওই যে ভিডিও সিডি ক্যাসেট যেগুলো, ওগুলো আমরা আনতাম। তারপরে বড় ভিসিআর ছিল, ওই ক্যাসেটের মধ্যে আমার এক আঙ্কেলের এইগুলোর দোকান ছিল, আনতাম, ওই ক্যাসেটের মধ্যে আমরা ওই সময় যে সিনেমাগুলো দেখতাম। তো এটা ইন্টারন্যাশনালি এই কাজটা করতো ব্লকবাস্টার নামে একটা কোম্পানি, যারা এরকম ডিভিডি ভাড়া দিত। তো ওদের ডিভিডির ভাড়ার উপায়টা ছিল, ওদের বিভিন্ন জায়গায় এরকম আউটলেট ছিল, যেখানে গিয়ে আপনি নাম ঠিকানা আপনার সবকিছু ডিটেল দিবেন, আপনাকে আপনি পেমেন্ট করবেন, আপনাকে ডিভিডিটা দিবে, আপনি বাসায় নিয়ে আসবেন, সিনেমা দেখে এরপরে আপনি যত দিনের জন্য ভাড়া আনছেন তত দিনের মধ্যে আপনি তার কাছে পৌঁছে দিবেন। এটা ছিল ইয়া। নেটফ্লিক্স শুরুতে কি করলো, ওরা বললো যে তোমার আমার দোকানে আসতে হবে না, তোমার কোন সিনেমা কি দেখতে চাও তুমি নাম বলো, আমি তোমার কাছে মেইল করে, মেইল বলতে ওর ঠিকানায় তোমার অ্যাড্রেস আমি পাঠিয়ে দিব। তাহলে প্রথম কি হলো, ব্লকবাস্টারে গিয়ে আপনাকে আনতে হয়, আর ওরা বললো আমার ঠিকানায় ওরা পাঠিয়ে দিবে। এই যে দেখেন এক্সট্রা মাইল গেল। এক্সট্রা মাইল যাওয়ার কারণে কি হলো, ব্লকবাস্টার একটা বড় সংখ্যক কাস্টমার নেটফ্লিক্স পেয়ে গেল। তো আমি এই ওভারঅল টপ ব্র্যান্ডগুলোর এক্সাম্পলগুলো আপনাদের সামনে দিচ্ছি, যাতে আপনার মাথায় ব্রেইন খোলে, আপনার মাথায় আইডিয়া আসে যে কিভাবে একটা ব্র্যান্ডকে বিট করে আরেকটা বড় ব্র্যান্ড ক্রিয়েট হয়। দেখেন এই ছোট্ট এক্সট্রা একটা সার্ভিস দেওয়ায় ওই ওই ব্লকবাস্টার তখন কিন্তু ডমিনেটিং ব্র্যান্ড, তাদেরকে বিট করে নেটফ্লিক্স আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো। এটা হলো ফেজ নাম্বার 1। এবার ফেজ নাম্বার 2, 10 বছর পরে এসে নেটফ্লিক্স আরেকটু ডেভেলপ করলো। তারা দেখলো ডিস্ট্রিবিউশনে একটা প্রবলেম আছে। কেন? ফিজিক্যাল ডিভিডির একটা লিমিটেশন আছে, এইটা পাঠাই দিতে হয়, পাঠানোর সময় অনেক সময় ভেঙে যায়, আবার যেটা হয় মানুষ পাঠানোর পরে অন টাইমে দিতে পারে না। এবং এখানে একটা মজার ব্যাপার, এই যে ব্লকবাস্টারের সাথে নেটফ্লিক্সের একটা বড় ডিফারেন্স ছিল। ব্লকবাস্টারে আপনি ধরেন এক সপ্তাহের জন্য ডিভিডি ভাড়া নিয়েছেন, কোনো কারণে এটা যদি 10 দিন পরে পৌঁছায় তাহলে কি হবে, আপনার 3 দিনের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। এবং নেটফ্লিক্সের জন্মটা ঠিক এই জায়গা থেকে হয়েছে। নেটফ্লিক্সের মালিক রিড হোস্টিং, সে একবার ডিভিডি এরকম ভাড়া নিয়েছিল ব্লকবাস্টার থেকে। ভাড়া নেওয়ার পরে ও কয়েকদিন দেরিতে জিনিসটা দিয়ে আসছে, ওদের দিয়ে আসার পর ওর $40 জরিমানা দিতে হয়েছে। এই যে $40 জরিমানা দিল, এই যে প্রবলেমটা ও ফেস করলো, এই প্রবলেম থেকে ওর মধ্যে নেটফ্লিক্সের চিন্তা আসলো যে আমি এমন একটা কিছু দাঁড় করাবো যেখানে মানুষকে জরিমানা দিতে হবে না। দেখেন কিভাবে আইডিয়া জেনারেট হয়। আমরা তো খালি সমাধান খুঁজি, কিন্তু সমস্যার মধ্যেই কিন্তু আইডিয়া থাকে। আপনি খুঁজবেন সমস্যা, কোন সমস্যাটা আপনি আপনার কাস্টমারের জন্য সলিউশন পারবেন। সো ডোন্ট ফাইন্ড কাস্টমার ফর ইউর প্রোডাক্ট, ফাইন্ড প্রোডাক্ট ফর ইউর কাস্টমার। আমরা খালি আমার পণ্যের জন্য কাস্টমার খুঁজি, এটা না, উল্টা হবে। আপনি কাস্টমারের জন্য পণ্য খুঁজবেন, যে আমার কাস্টমারের জীবনে বা আমার জীবনে কোন প্রবলেমটা আছে, যেই সলিউশনটা আমি করলে আমি সহ অনেক কাস্টমারের প্রবলেম সলভ হবে, তখন ওইটা বিক্রি হবে। সো নেটফ্লিক্স কিন্তু ওইখান থেকে জন্ম হয়েছে। ফেজ নাম্বার 2-তে এসে দেখা গেল ডিস্ট্রিবিউশন প্রবলেম, অর্থাৎ ফিজিক্যাল ডিভিডির একটা লিমিট আছে, মানে মানুষকে পাঠাইতে হয়, ডেলিভারি কেউ এক সপ্তাহ জায়গায় 1 মাস পরে দেয়, কারণ ওরা তো এক্সট্রা চার্জটা নেয় না। সলিউশন কি আনলো, ওরা চিন্তা করলো এই জিনিসটা একটা ইন্টারনেট ভার্সন করে ফেললে কি হয়, ডিভিডির জিনিসটাই আমার একটা চ্যানেলে বা স্ট্রিমিং সাইটের মধ্যে থাকবে, ওই মুভিটা স্ট্রিমিং সাইট থেকে দেখে নিতে পারবে। দারুণ প্ল্যান, এবং আনলিমিটেড ডিস্ট্রিবিউশন করা যাবে, এবং এইটা কি বলে পাঠানোর ঝামেলা নাই, খরচও আমার কমে যাচ্ছে। তখন কি করলো, বিশ্ব সেরা যেই প্রোডাকশন কোম্পানিগুলো আছে, স্টুডিও গুলো আছে,
তো এই স্টুডিওগুলোর সাথে ডিজনি বা বিগ ব্রাদার্স এরকম যারা আছে তাদের সাথে, ওয়ার্নার ব্রাদার্স এদের সাথে কথা বললো যে তোমরা আমাদেরকে মুভি দিবা, আমি এখানে অনবোর্ড করব, এখান থেকে যা রেভিনিউ আসবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। দারুণ প্ল্যান। এবং এইটা কিন্তু একটা রেভলিউশন নিয়ে আসলো, ব্লকবাস্টারকে মাঠ থেকে নাই করে দিল। রেজাল্ট কি হলো, 190টা দেশে ওদের ব্যবসা সরাই গেল এবং সারা পৃথিবীতে 24,70,00,000 সাবস্ক্রাইবার, 24,70,00,000 সাবস্ক্রাইবার প্রতি মাসে রিকারিং তাদেরকে পেমেন্ট দিচ্ছে। ফেজ নাম্বার 2, ইন্টারেস্টিং ব্যাপার, ফেজ 3 তে এসে কি করলো দেখেন। এই যে আমি কিন্তু দেখাচ্ছি জিরো থেকে একটা ব্র্যান্ড কিভাবে ওয়ার্ল্ড ক্লাস বিলিয়ন ডলারের ব্র্যান্ড হয়েছে। ফেজ নাম্বার 3 তে 2013-তে তারা দেখলো একটা প্রবলেম। এখানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একটা প্রবলেমের সলিউশন করেছে। যেমন নেটফ্লিক্সের প্রথম কি ছিল, ডিস্ট্রিবিউশন প্রবলেম, ব্লকবাস্টারে যেতে হয়, এই প্রবলেমটা নোটিস করে তারা সলিউশন করেছে। ফেজ নাম্বার 2 তে দেখলো ফিজিক্যাল ডিভিডির একটা লিমিটেশন আছে, পাঠানো ঝামেলা, খরচ হয়, টাইমলি ফেরত আসে না, এই যে এটা সলিউশন করেছে স্ট্রিমিং সাইট দিয়ে। ফেজ নাম্বার 3 তে আরেকটা প্রবলেমের সম্মুখীন তারা হলো, সেটা হলো হলিউড স্টুডিও কন্টেন্ট টানতে শুরু করলো। তার মানে স্টুডিওগুলো দেখলো যে তাদের কন্টেন্টগুলো নিয়ে সুন্দর করে নেটফ্লিক্স ব্যবসা করতেছে, এখন প্রোডাকশন তো তারা করতেছে। ডিজনি চিন্তা করলো, আরে আমি নেটফ্লিক্সের কেন ব্যবসা করতে দিন, ডিজনি বানাইলো ডিজনি প্লাস। ডিজনি প্লাস বানাইয়া ডিজনির অনেক সেরা সেরা ইয়াগুলা তারা নেটফ্লিক্সে দেওয়া বন্ধ করে দিল। তখন নেটফ্লিক্স চিন্তা করলো, আচ্ছা স্টুডিওগুলো যদি আমাকে না দেয় তাহলে আমার বিকল্প বানাইতে হবে। তখন সলিউশন কি বানাইলো, নিজেই নিজের কন্টেন্ট বানানো শুরু করলো। তারা হাউস অফ কার্ড নামে একটা কন্টেন্ট বানায় ব্যাপক, মানে একদিনে 94টা দেশের একদম কয়েক লক্ষ মানুষ সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেললো। স্ট্রেঞ্জার থিংস, স্কুইড গেম, সেক্রেট গেম, ডার্ক, এই যে যে বিভিন্ন ধরনের সিরিজগুলো বানানো শুরু করলো। এবং যেহেতু তাদের কাছে ডেটা আছে, কোন কাস্টমার কোন ধরনের জিনিস পছন্দ করে, কোন এরিয়াতে ইন্ডিয়ান মানুষটা কি দেখে, জার্মানির মানুষটা, যেমন জার্মানির জন্য বানাইছে তারা ডার্ক সিরিজ, আবার ইন্ডিয়ানদের জন্য বানাইছে সেক্রেট গেমস। দেখেন এই যে সেগমেন্টেড করে করে তারা মানুষের কিন্তু অরিজিনাল কন্টেন্টে চলে গেল। তাহলে শুরুতে তারা ছিল ডিভিডি ব্যবসায়ী, তারপর স্ট্রিমিং সাইট, এখন তারা হয়ে অরিজিনাল কন্টেন্ট স্টুডিও, যারা এখন নিজেরাই ফিল্ম বানায়া তাদের সাইটে দেয় এবং ওইখান থেকে লাখো লাখো কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে দেখে। তাহলে প্রথমে নেটফ্লিক্স ডেলিভারিকে সহজ করেছে, ওই যে ফ্রিকশনলেস করা, তারপর প্রযুক্তি দিয়ে তারা স্ট্রিমিং করে বিশ্বকে জয় করেছে, আর শেষে নিজস্ব কন্টেন্ট দিয়ে নিজেদেরকে অপরাজেয় করে তুলেছে। এখন আর তাদের সাথে সহজে কারো পারা মুশকিল। এইভাবে আপনাকে খুঁজতে হবে যে মানুষের জীবনকে আমি কিভাবে সহজ করব, এবং এই জিনিসটাই মার্কেটিং এ কমিউনিকেট করে আপনাকে মার্কেট ডমিনেট করতে হবে। ল নাম্বার 5, রিপিটেশন ক্রিয়েটস রিয়েলিটি। মার্কেটিং এ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, রিপিটেশন। একই জিনিস বারবার 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 কমিউনিকেট করে বলতে 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 বলতে, যেমন আপনারা অনেক সময় দেখবেন যে ইউটিউবে ফুড পান্ডার বিজ্ঞাপন দেখতে দেখতে একসময় মানুষ ব্যাপক বিরক্ত হইতো, কিন্তু এই বিরক্ত হইতে হইতেই কিন্তু ফুড পান্ডা আপনার মাথায় ঢুকে গেছে। এজন্য রিপিটেডলি একই রকমের অ্যাড, একই রকমের কমিউনিকেশন গুলো বারবার দেখানোটা জরুরি, তাহলে মানুষের মাথায় ওই জিনিসটা সেট হয়। যার কারণে বড় বড় বিকাশ বিকাশ বিকাশে টিভিতে অ্যাড, রেডিওতে অ্যাড, বিলবোর্ড, সাইনবোর্ড, এইখানে বিকাশ ওইখানে বিকাশ বিকাশ বিকাশ, এই যে মাথায় সেট হয়। আর আপনি যদি এইভাবে না করেন, আপনার ইটসেলফ এস্টাবলিশ ব্র্যান্ডও মার্কেট থেকে হারায় যেতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, মাম পানি। এই মাম পানিটা বাংলাদেশের একমাত্র পানি যেটা মানুষ মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এবং যেই মানুষ মানে ছোটবেলায় পানি তো মানুষ মাম মাম বলে এইভাবে শিখে, নামের সাথে মাম, এবং এটা এত অ্যালাইন ছিল, প্যাকেজিংটা সুন্দর ছিল, এবং মাম পানির টেস্টটা ছিল অসাধারণ, খাইতে এত ভালো লাগতো। সো এত পপুলার একটা ব্র্যান্ড মার্কেট থেকে আস্তে আস্তে নাই হয়ে গেল কেন? কারণ ওরা দেখছে যে আমরা তো অলরেডি টপে আছি, আচ্ছা আমাদের আর মার্কেটিং দরকার কি, আমাদের আর বিলবোর্ড দেওয়ার দরকার কি। আমাদের দেখবেন মাম পানির কোনো অ্যাড টেড দেওয়া পুরোপুরি বন্ধ করে দিছিল, এবং বন্ধ করে দেওয়া ওই জায়গাটা কোক দখল করে নিল। তারা কিনলে মার্কেটে নিয়ে আসলো, এনে এমন মার্কেটিং, সব জায়গায় কিনলে কিনলে কিনলে, দোকানে কিনলে, সাইনবোর্ডে কিনলে, বিলবোর্ডে কিনলে, এবং শুরুর দিকে ওরা ক্যাম্পেইন কি আনলো, মামের 15 টাকার পানিটা প্রথম মাস যখন কিনলে মার্কেটে নামাইলো, আমার মনে আছে 10 টাকা করে করে দিল। 10 টাকা করে ব্যাপকভাবে মানুষের কাছে এটা যখন পপুলার করলো, আজকে কিন্তু দেখেন মাম পানির পুরা মার্কেটটা কিনলে দখল করে ফেলছে। দেখেন দিস ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং। আপনি যদি মনে করেন যে আমার রিপিটেশন, বারবার অ্যাড দেওয়া, বারবার এত কিছু করার দরকার নেই, আমি অলরেডি জায়ান্ট, মানুষ আমার কিন্তু চিনে, আস্তে আস্তে আপনি ডিক্লাইন হয়ে কখন যে হারায় যাবেন মামের মতো বা নোকিয়ার মতো, আপনি কিন্তু টেরও পাবেন না। Law number 6, symbol travel faster than explanation. Tagline, logo, ritual, short phrase, these are
কম্প্রেসড মিনিং, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন নাইকির যে সুইশ বলতে ওই যে এরকম করে টিক চিহ্ন, যেটাকে সুইশ বলে, এটা এই ইয়াটা সাইনটাকে। তো এটা মাত্র $35 একটা গ্রাফিক ডিজাইনার স্টুডেন্টদের দিয়ে বানাইছিল, কিন্তু এটা এত স্ট্রাইক করে, এত সহজে কমিউনিকেট করছে মানুষকে, এবং এই সুইশ জিনিসটা এত পপুলার। 2000+ প্রোডাক্ট নাইকি, শুধু সুইশ নাইক ওয়ার্ড নেই, মানে শুধু সুইশ, মানে এই তীর চিহ্ন দেওয়া, নাইকির নাম আর কোনো জায়গায় দিতে হয় না, এই চিহ্ন যেখানে দেখি আমরা সাথে সাথে বুঝে যাই এটা নাইকি। খাওয়া আপেল দেখলে আমরা বুঝে যাই এটা অ্যাপেল, আলাদা করে আর অ্যাপেল লিখা লাগে না। দেখেন কি পরিমাণ বারবার কমিউনিকেট করে এই লোগোগুলো, ট্যাগলাইন গুলো। এই জন্য আপনি সিম্পল লোগো বানাবেন, আইকন বানাবেন। এই যে দেখেন আমাদের যে পাওয়ার আইকনটা, এটাও কিন্তু আমরা অনেক পপুলার করতেছি। আমার সাথে অনেকে দেখা হইলে এরকম, আমার জানেন যে হ্যাপিনেস অন, আমার এরকম একটা সাইন আছে, হ্যাপিনেস অন। এই যে এই সাইনটা আমি কিন্তু রেগুলার ইউজ করি। কেন ইউজ করি? কারণ এইটা সাইনটা বারবার করতে করতে আপনার মাথায় এই যে সিম্বলটা, এটা অনেকের সাথে আমার দেখা হইলে ছবি তোলার সময়, স্যার হ্যাপিনেস অন সাইনটা দেন, আমরা এইভাবে তুলি। তাহলে এই যে সাইন, ট্যাগ লাইন, এই যে নাইকি জাস্ট ডু ইট, এই একটা ট্যাগ লাইন এত বেশি পাওয়ারফুল, আনবিলিভেবল। যেই ট্যাগ লাইন দিয়ে নাইকি $1 বিলিয়ন ইনকাম করে, দেখেন। এজন্য আপনার ব্র্যান্ডের লোগো, আপনার যে কালার, আপনার কালার সাইকেল, ব্র্যান্ডের যে আইকন, এই জিনিসগুলো স্মার্ট কাউকে দিয়ে বানাবেন। এগুলোর পেছনে খরচ করলে কোনোদিনও লস নাই, কারণ এগুলা ইউর লোগো ইজ দ্য ফেস অফ ইউর ব্র্যান্ড। ফেস, আপনার ব্র্যান্ডের ফেসটা এখন আমরা দেখি অনেক উদ্যোক্তারা হিজিবিজি নীলক্ষেত দিয়ে, $500 দিয়ে, বা এআই দিয়ে, মোবাইল দিয়ে, গুগল দিয়ে এলোমেলো লোগো না, লোগোটাকে একটু মজা করে বানান, একটু এমন ভাবে বানান যাতে মানুষের চোখে লাগে, একটু যাতে, যেমন আমাদের ব্রেইভের লোগোটা যদি দেখেন, বোল্ড একটা প্রিমিয়াম ভাইব আছে। আমাদের ন্যাচারালসের লোগোটা, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুব ক্রিয়েটিভলি ডিজাইন করে বানানো, প্ল্যান করে বানানো, যাতে মানুষের মাথায় আমি লং রানে জায়গা পাই। And law number 7, জিতাও ফিলোসফি। দিস ইজ দ্য আলটিমেট ল এভার। যেই লটা বুঝলে আপনি মার্কেটিং এ আপনার বিজনেসকে আনপ্যারালাল বানাইতে পারবেন। ডার্ক মার্কেটিং উইন্স ফাস্ট, লুজেস ফর এভার। লাইট মার্কেটিং উইন্স স্লো, লাস্ট ফর এভার। খেয়াল করে দেখেন, জিতাও ফিলোসফি ইজ দ্য অনলি ফিলোসফি। কারণ দেখেন, আপনি নিজে যখন অন্যকে জিতানোর জন্য কাজ করবেন, অন্য সবাই দেখবেন আপনাকে জিতানোর জন্য কাজ করবে। এজন্য মার্কেটিং করে কোনোদিনও মানুষকে ঠকানোর প্ল্যান করবেন না, মানুষকে জিতানোর প্ল্যান করেন। লং রানে আপনি একটা সাস্টেইনেবল ব্র্যান্ড হবেন। ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ জাস্ট হ্যাভ এনাফ আদার পিপল গেট হোয়াট দে ওয়ান্ট। আপনি জীবনে যা কিছু পেতে চান, সবকিছু আপনি পেতে পারেন একটা ফিলোসফি দিয়ে, সেটা হলো জিতাও ফিলোসফি। এবং এটা আমার কথা না, এটা কোরআন হাদিসও আমাদেরকে বলেছে। হাদিসে খুব স্পষ্ট ভাবে আসছে যে আপনি একজন মুসলিম হয়ে আপনি অন্য মুসলিমের জন্য যদি হাত তুলে বা মন থেকে দোয়া করেন, আশেপাশের সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। তাহলে আপনি দোয়া করতেছেন একা, আর আপনার জন্য দোয়া করতেছে 1000 ফেরেশতা বা 500 ফেরেশতা। তার মানে আপনি কিন্তু বেশি জিতলেন। when you give you receive first। এখন আমাদের দেশে যেটা হয়, অন্যকে দেয়ার মানসিকতাটা খুবই কম থাকে। দেখেন, আমি যে বইটা লিখেছি, এই বইটার দাম দেখেছেন $1,00,000। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, $1,00,000 দিয়ে এটা সবার পক্ষে নেওয়া সম্ভব হবে না, যার কারণে 99%, কারণ এই বইটাতে আমি যেই কন্টেন্ট দিয়েছি, এই কন্টেন্ট গুলো অ্যাকুমুলেট করতে, এই কন্টেন্ট গুলো আমার শিখতে 3 থেকে 4 কোটি টাকা খরচ হয়েছে। অনেক সময় নিয়ে এই বইটাকে, আমার গত কয়েক বছরের সাধনায় কিন্তু এরকম একটা বই আমি লিখতে পারছি। টাইম ভ্যালু অফ মানি চিন্তা করলে এটা আমার পুরোপুরি একটা লস প্রজেক্ট ছিল। কিন্তু আমি কি চেয়েছি? জিতাও। আমি যদি এই বই পড়ে আরো মানুষের মার্কেটিং এ, তাদের থেকে তো দোয়াটা পাবো, আর তারা বই পড়ে ভালো লাগলে আমার কোর্সে আসবে, কোর্সে এসে ইনকাম হইলেছে আরেকটা কোর্সে যাবে। তার মানে আলটিমেটলি আপনাকে জিতাইলে আমার কিন্তু লস নাই। সো এই ফিলোসফিটা যদি আপনি মাথায় রাখেন যে আমার ক্যাম্পেইন, আমি মার্কেটিং করি, পণ্য বিক্রি করি, ব্যবসা করি, আমার দ্বারা কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই একটা ফিলোসফি। এই জন্য দেখবেন যে আমি প্রোগ্রামগুলোকে খুব চিৎকার করে জিজ্ঞেস করি যে জিততে চাও? সবাই মিলে চিৎকার করে বলে জিতাও। তার মানে জিতাও ইজ দ্য অনলি ফিলোসফি জিতানোর জন্য। এবার বিজয় দিবসে আমরা কিন্তু পোস্ট ওইটা দিয়েছিলাম যে অন্যকে জিতানোই হচ্ছে সবচেয়ে বড় বিজয়, এর চেয়ে বড় বিজয় আর নাই। আমি যখন অন্যকে, সারা পৃথিবীতে আজকে মারামারি, ঝগড়াঝাটি, যা কিছু, এই যে এত কিছুর কারণ কি? যে দেখেন, কয়েকদিন আগে এক গভর্নমেন্ট বাচ্চাদের পর্যন্ত গুলি করে মেরে ফেললো, বা এই যে এখন ওই যে আছে, এই যে আমাদের সামনে দিয়ে খুবই প্যাথেটিক একটা ঘটনা ঘটলো। একজন বিপ্লবী মানুষ, একদম মানুষ, দেশের জন্য ভালো চাওয়া একজন দেশপ্রেমিককে আমরা গুলি করে মেরে ফেললাম, তাই না? এই যে ওসমান হাদির কথা বলতেছি, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুক। এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, কেন? সবাই শুধু নিজে জিততে চাচ্ছে,
সারা পৃথিবীর যত কামড়া কামড়ির মূল, আমি এই ফিলোসফিটাকে নিজে লালন করি এবং আমার একটা টার্গেট হচ্ছে এই ফিলোসফিটা পৃথিবীর অন্তত 100 কোটি মানুষের মাঝে ছড়ায় দেওয়া। এবং আমি আজকের এই ক্লাস যেহেতু আপনি করে ফেললেন, আমি মনে করি আপনারও এখন এটা দায়িত্ব এই ফিলোসফিটা সবার মধ্যে ছড়ায় দেওয়া। তাহলে পৃথিবীতে এত মারামারি, হানাহানি, খুনোখুনি, দুর্নীতি, চুরি করে খাওয়া, ডাকাতি, একজনকে ক্ষতিগ্রস্ত করা, এই কোনো জিনিস থাকবে না। কারণ আপনি যখন আরেকজনের জিতানোর জন্য কাজ করবেন, স্বয়ং আল্লাহ তাআলা দেখবেন আপনাকে জিতাচ্ছে, আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে, আপনি অনেক ধরনের অ্যাচিভমেন্ট পাবেন যেটা আরেকজনের সম্পদ লুণ্ঠন করে কোনোদিনও পাবেন না। যেমন টম শুজ একটা এক্সাম্পল যদি বলি, জিতাও ফিলোসফি 1 for 1, এই শুজের যিনি ফাউন্ডার, উনি আর্জেন্টিনাতে বিভিন্ন এরিয়াতে ঘুরতে গিয়ে দেখতেছেন যে অনেক বাচ্চারা, মানে দরিদ্র বাচ্চারা, তারা স্কুলে যায়, পায়ে জুতা থাকে না, মানে অনেক দূর হাঁটে, পাপে কাদা দিয়ে যায়, কিন্তু তাদের পায়ে জুতা নাই। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা জুতার ব্র্যান্ড বানাবো। এই ব্র্যান্ডের নামটা ছিল টম শু। এটা একটা $1 বিলিয়ন ব্র্যান্ড, কিন্তু এটা একটা কারণে $1 বিলিয়ন ব্র্যান্ড হয়েছে, 1 for 1 এই স্ট্র্যাটেজির কারণে। 1 for 1 মানে আপনি এক জোড়া জুতা কিনলে আমরা এক জোড়া জুতা বাচ্চাদেরকে ডোনেট করব। তার মানে দেখেন কি চমৎকার একটা জিতাও ফিলোসফি। আপনি আমার এইখান থেকে একটা জুতা কিনবেন, কিনার সাথে সাথে এই জুতার থেকে আমাদের যে প্রফিট হলে এই একটা অংশ দিয়ে আমরা একটা বাচ্চা যার পায়ে জুতা কেনার সামর্থ্য নেই তাকে আমরা একটা জুতা কিনে দিব। 1 for 1 এই একটা জিতাও ফিলোসফি দিয়ে তারা কিন্তু $1 বিলিয়ন ব্র্যান্ড হয়ে গেছে। মার্কেটিং স্ট্র্যাটেজিতে এখানে কি কাজ করেছে? কাস্টমার এখানে হিরো হয়েছে। আপনি শুজ কিনছেন না, আপনি জীবন বদলাচ্ছেন। তার মানে আপনি এখান থেকে জুতা কিনছেন না, আপনি অনেক মানুষের জীবন বদলে দিতে হেল্প করতেছেন। রিসিপে লেখা, যেমন ওদের যে রিসিপ, মানি রিসিপ বা টোকেন গুলো ওরা দিত, থ্যাংক ইউ ফর গিভিং শুজ টু আ চাইল্ড ইন নিড। তার মানে আপনি আমাদের থেকে জুতা কিনছেন এই জন্য থ্যাঙ্কস না, আপনাকে থ্যাংক ইউ গিভিং শুজ টু আ চাইল্ড ইন নিড, অর্থাৎ যে বাচ্চাটা জুতা পরতে পারে না, যার জন্য এক জোড়া জুতা প্রয়োজন, তাকে এক জোড়া জুতা গিফট করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন দেখেন তো ইমোশনালি একটা কাস্টমারকে কত ভালো ফিলিং দেয় না, যে এই কোম্পানি থেকে জুতা তো যে কোনো জায়গা থেকে কিনা যায়। কিন্তু ওরা কিন্তু এগুলা ব্যাপকভাবে প্রচার করে, কত টাকা জুতা বিক্রি থেকে কালেকশন হয়েছে, কত জোড়া ওরা জুতা দান করছে, এটার ভিডিও ফুটেজ বিভিন্ন ভাবে এটা কিন্তু কন্টিনিউ ওরা একদম ট্র্যাকিং করে করে কমিউনিকেশন, একদম ট্রান্সপারেন্ট, কাস্টমার এটা দেখতে পায় যে ওদের এই কাজটা ইম্প্যাক্ট তৈরি করতেছে। যেমন এই যে প্যাটাগোনিয়ার এক্সাম্পলটা দিচ্ছিলাম, এরা 2011-তে যে ক্যাম্পেইন, 2022 সালে একটা আলটিমেট মুভ নিল তারা। এটার যে ফাউন্ডার চুইনার্ড, উনি কি করলো, নেটওয়ার্থ, ওই সময় তার নেটওয়ার্থ হচ্ছে $3 বিলিয়ন, মানে ওই কোম্পানিটার নেটওয়ার্থ। পুরা কোম্পানি ডোনেট করে দিলেন ক্লাইমেট ফাইটে। ওই যে বলতেছিল ডোন্ট বাই দিস জ্যাকেট, এটা কিন্তু তাদের শুধুমাত্র বলার জন্য বলা ছিল না, তারা জাস্ট ওন করতো যে না, আমরা ক্লাইমেটকে নষ্ট করতে চাই না, আমরা ফ্যাশন ব্র্যান্ড, কিন্তু মানুষকে দিয়ে আমরা অতিরিক্ত কিনেতে চাই না, কারণ একটা ড্রেসের জন্য 135 লিটার পানি নষ্ট হয় একটা জ্যাকেট বানানোর জন্য। তো এইটা তারা ওন করতো এবং তাদের ইনকামের একটা অংশ প্রতিনিয়ত ক্লাইমেট চেঞ্জের পেছনে বা পৃথিবীকে ভালো রাখার জন্য ব্যয় করতো। একটা পর্যায়ে এসে তারা একটা আলটিমেট মুভ নিল, এটার যে ফাউন্ডার তার পুরো কোম্পানিকেই সে ক্লাইমেট ফাইটের জন্য দিয়ে দিল। এবং তখন কি করলো, পুরো কোম্পানি বলতে তারা 98% দিয়েছে, 2% তার ফ্যামিলির জন্য রাখছে। কেন? কারণ অন্য কেউ এটার মালিকানা এসে এটার যে লং রানের ভিশন মিশন এটা যাতে নষ্ট না করে। এই 2% তারা শুধু রেখেছে ডিসিশন মেকিং এর পাওয়ারটা, আর বাকি 98% একটা ক্লাইমেট মানে নিয়ে পরিবেশ বান্ধব একটা অর্গানাইজেশনকে 98% মালিক দিয়েছে। তারা পৃথিবীর ভালোর জন্য, বেটারমেন্টের জন্য কাজ করবে এবং তাদের যে মিলিয়ন মিলিয়ন ডলার সেল হয়, এই সেলের পুরো প্রফিটের টাকা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য। অনলি 2% শুধু ফাউন্ডার তার ফ্যামিলির জন্য রেখেছে। এটাও রেখেছে শুধু টাকার চিন্তা করে না, যাতে কোম্পানিটার লঙ্গার ভিশনটা কোনোদিনও নষ্ট না হয়, লিগেসিটা যাতে ঠিক থাকে। এবং খুবই ইন্টারেস্টিং একটা মেসেজ এখানে দিয়েছে। দেখেন জিতাও ফিলোসফি কি ভালো লাগে। দেখেন এই গল্পটা শুনে আমার মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করতেছিল যে কবে আমি আমার এই সবগুলো জিনিসকে ডোনেট করে দিতে পারবো পৃথিবীর বিগার কজের জন্য। এবং ওরা ইন্টারেস্টিং মেসেজ দিয়েছে, দ্য আর্থ ইজ নাও আওয়ার অনলি শেয়ার হোল্ডার। মানে পৃথিবী আমার কোম্পানির, এই পৃথিবীর আমাদের কোম্পানির এখন একমাত্র শেয়ার হোল্ডার এই পৃথিবী। তার মানে এই কোম্পানির সমস্ত যা আর্নিং হইতেছে পুরাটা ব্যয় হইতেছে পৃথিবীকে ভালো রাখার জন্য, পরিবেশ সুস্থ রাখার জন্য, যাতে মানুষের জন্য বসবাস উপযোগী হয়। যেমন আমি একটা কাজ করতেছি, আমি ছোট মানুষ, অনেক বড় কিছু হয়তো করতে পারতেছি না, বাট আমার জায়গা থেকে আমি একটা উদ্যোগ নিয়েছি, অন করি হ্যাপিনেস, ভালো রাখি বাংলাদেশ। এরকম একটা প্রোগ্রাম আমরা সামনে লঞ্চ করব। বাট এই প্রোগ্রামের ব্যাক এন্ডের কাজ আমি অলরেডি করতেছি। সেটা হচ্ছে কোচ কাঞ্চনের হ্যাপিনেস কোর্স, সকল বাংলাদেশিদের জন্য ফ্রি। আমাদের বাংলাদেশি দেশে, দেশের বাইরে যে প্রান্তেই থাকুক, আমার হ্যাপিনেসের কোর্স অ্যাবসলিউটলি ফ্রি করে দিয়েছি সবার জন্য।
এবং আমরা সোফার 2.5 লক্ষ মানুষকে এই ফ্রি হ্যাপিনেসের কোর্স করাতে পেরেছি। পাশাপাশি আমাদের হ্যাপিনেসের যে লং কোর্স, সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্স প্র্যাকটিশনার চিপ নামে একটা কোর্স করতেছি, মানে ক্লাস চলতেছে। এই কোর্সটা লং কোর্স, কিন্তু সেটাও আমি ফ্রিতে করাচ্ছি। এটাতে অলরেডি 2700 মানুষ হ্যাপিনেসের উপরে সার্টিফাইড হইতেছে, এবং খুব শীঘ্রই আমরা হয়তো ফেব্রুয়ারির দিকে আবার চিপের ব্যাচ 2 চালু করব। ওই সময় আপনাদের জানালে ওইখানে আপনারা ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবেন। ফ্রি অফ কস্ট বলতে আমাকে কোনো টাকা দিতে হবে না, বাট ওইখানে আমরা একটা টোকেন মানি রাখি, যেই টাকা দিয়ে আপনি একটা ভালো কাজ করবেন। ওই যে আমরা বলছি অন করি হ্যাপিনেস, ভালো রাখি, অন করি মানে হ্যাপিনেসটা অন করে দিচ্ছি সুইচ। তার মানে আপনাকে দিয়ে আমি